নমস্কার। নিক্কন জানা অজানা সংসারের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। আমরা আগেই বলেছিলাম যে আমরা প্রতি 15 দিন অন্তর একটি বিশেষ কোনো বিষয়কে বেছে নিয়ে আপনাদের সামনে হাজির হব। গত পর্বের বিষয় ছিল প্রজাপতি, আজকের বিষয় হচ্ছে পুতুল। আমরা সেই পুতুল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বিভিন্ন রকমভাবে আমরা পুতুলকে দেখব বিশ্লেষণ করে, পুতুলের আদি অন্তে কী আছে। কিন্তু সবার আগে যেটা বলার, যে গত পর্বের অনুষ্ঠান দেখে আমাদেরকে বিভিন্ন মানুষজন তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। সেটা শুধু দেশের মধ্যেই আবদ্ধ নেই, দেশের বাইরেও সেটা ছড়িয়ে পড়েছে। কেউ আমাদের সৌদি আরব থেকে তার ভালো লাগার কথা জানিয়েছেন, কেউ ফ্রান্স থেকে, যেমন অরণ্য বড়ুয়া ফ্রান্স থেকে তার ভালো লাগার কথা জানিয়েছেন, কেউ আমেরিকা থেকে জানিয়েছেন, দীপালিদি। আবার তেমনি আমাদের দেশের মধ্যেও অনেকে ভালো লাগার কথা জানিয়েছেন, যেমন সঞ্জীব দা, আমাদের সঞ্জীব কুমার দে, ও তারপরে আমাদের এই ভালো লাগার সঙ্গে রয়েছে সোমা ভারতী, আর তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন সোনালী সিদ্ধান্ত, তিনিও তার ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকেই আমাদের কাছে বিভিন্ন রকমের তথ্য জানতেও চেয়েছেন। তার মধ্যে কেউ আমাদেরকে ফোন করে তাদের ভালো লাগার কথা জানবার সময় তারা জানিয়েছেন যে প্রজাপতির বিষয়ে তারা একটি তথ্য জানতে চাইছেন, যে প্রজাপতির চোখ কতগুলো। তা আমাদের যিনি প্রজাপতি এই ব্যাপারে বিশেষজ্ঞ ছিলেন আমাদের গত অনুষ্ঠানে, তার কাছ থেকে আমরা জেনেছি, তিনি জানিয়েছেন যে প্রজাপতির একটি বা দুটি চোখ নয়, প্রজাপতির যে চোখ রয়েছে তার সংখ্যা হচ্ছে পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষীর এক একটি পুঞ্জাক্ষীতে অনেকগুলি করে চোখ রয়েছে, যেগুলোকে সরলাক্ষী বলা হয়। সব মিলে প্রজাপতির যে চোখের সংখ্যা, সেটি শুনলে আশ্চর্য হতে হয় যে তার সংখ্যা কিন্তু বেশ কয়েক হাজার, মানে 10 থেকে 17,000 এই পুঞ্জাক্ষী, মানে যেগুলো বেশ কিছু সরলাক্ষীর সংমিশ্রণ হয়েছে, সেই চোখ রয়েছে। এছাড়াও অনেক ক্ষেত্রে অনেক প্রজাপতি দেখা গেছে একটি বা দুটি এই পুঞ্জাক্ষী ছাড়াও অতিরিক্ত চোখ রয়েছে, তিনটিও দেখা গেছে চোখ রয়েছে। তা আমরা আজকে আমাদের পুতুল নিয়ে অনুষ্ঠান শুরু করব, পুতুল নিয়ে অনুষ্ঠানে যাব। তার আগে আমরা যেটা বলবো, যে আমরা পুতুল নিয়ে এই ভালো লাগার কথাগুলোকে যেমন জানি, নিক্কনের যেমন মূল লক্ষ্যই হচ্ছে শুধু ভালো কিছু করে যাওয়া। গান্ধীজির যে 3টি বাদর, সেই 3টি বাদর প্রিয় যে বাদর, গান্ধীজির প্রিয় পুতুল বাদর, সেই 3টি প্রিয় পুতুল বাদরকে আমরা এখন দেখতে পাচ্ছি। সেই 3টি প্রিয় পুতুল বাদরের কথা আমরা জানি যে বানরগুলি বলছে, আমরা খারাপ দেখব না, খারাপ শুনবো না এবং খারাপ কথা বলবো না। আমাদের সেই কথা না বলে শুধু ভালোর দিকে এগিয়ে চলা। এবং এই ভালোর দিকে এগিয়ে যেতে যেতেই আমরা প্রথমেই যাব কৃষ্ণনগরে, কারণ আমরা কৃষ্ণনগরের কথা সবাই জানি, যে মাটির পুতুল এই কথাটি বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কৃষ্ণনগরের কথা। এবং আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে বিখ্যাত স্কাল্পচারিস্ট যিনি রয়েছেন, তিনি মাটির দিয়ে যে পুতুলও তৈরি করেন, তার বড় বড় মূর্তিও রয়েছে, সুবীর পাল। সেই সুবীরদারকে কাছে আমরা প্রথমে যাব, যে তিনি আমাদেরকে ব্যাখ্যা করে জানাবেন যে কেন কৃষ্ণনগরের পুতুল জগৎ বিখ্যাত এবং কিভাবে তার খ্যাতি, কৃষ্ণনগরের খ্যাতি, এই পুতুলের খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। আসুন এবার আমরা শুনে নিই আমাদের প্রিয় সুবীরদার কাছ থেকে, যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সুবীরদা, তার কাছ থেকে আমরা শুনে নিই কী করে কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা চারদিকে ছড়িয়ে পড়লো। নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল কৃষ্ণনগর শিল্প সম্বন্ধে কিছু কথা বলবো। কৃষ্ণনগর শিল্প আপনারা সকলেই জানেন জগৎ বিখ্যাত, এবং ব্রিটিশ আমল থেকে এই কাজের খুব প্রসার পায় বা এই শিল্পের খুব প্রসার পায়। ব্রিটিশরা আসতেন, এই শিল্প দেখে ভীষণভাবে মুগ্ধ হতেন এবং তারা তখন কিনে নিয়ে যেতেন, এবং বিভিন্ন এক্সিবিটও হতো সেখানে, বা সেখান থেকে বিভিন্নভাবে শিল্পীরা কিন্তু মেডেল সার্টিফিকেটও পেতেন। তো এই শিল্প আস্তে আস্তে জগতে একটা বিরাট জায়গায় পৌঁছে যায় এবং দেশ বিদেশে বিরাট সুনাম করতে আরম্ভ করে। ঠিক সেই মতো সময়ে আমার পরিবার, আমি খুব লাকি যে আমার একটা বিখ্যাত শিল্পী পরিবারে আমার জন্ম হয়, যেখানে বাবা, কাকা, জ্যাঠা, ইনারা সবাই বিখ্যাত শিল্পী ছিলেন। তাদের কাছ থেকে আমার কিছু পাওয়া, আপনি দেখুন এই কাজের সূক্ষ্মতাগুলো কত ডিটেলস, কত নিখুঁত। আর এর সঙ্গে সঙ্গে আপনাদের একটা কথা বলে রাখা ভালো, আপনারা জানবেন যে কৃষ্ণনগর মাটির পুতুল মানে মাটির পুতুল, কিন্তু তা নয়। কৃষ্ণনগর একটা স্পেশালি কাজ আছে, সেটা আপনাদের একটু আমি তুলে ধরে দেখাবো। এটা হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত কাজ,
রিয়ালিস্টিক হিউম্যান ফিগার, যেগুলো আপনি দেখুন এর সূক্ষ্মতা, এর চোখ, এর আঙুল ডিটেলস একদম নিখুঁত মানুষের মতন, এবং এর যে জামা কাপড়গুলো রিয়েল ক্লথ পরানো, দাড়ি টাড়ি চুল টুল এগুলো ভেড়ার লোম দিয়ে তৈরি হয়, এবং এর যে ডিটেলিং আঙুল টাঙুল ফিঙ্গার আপনারা দেখতে পাবেন। শুধু এটা নয়, এটা ছাড়া আরও কিছু কাজ হতে পারে। এই যেমন একজন ছাতি সেলাই করছে, তার যে ইনস্ট্রুমেন্ট দেখুন, ইনস্ট্রুমেন্টগুলো যা যা থাকে, এবং তার মুখের অ্যাটিটিউডটাও দেখুন। এটার নাম হচ্ছে কৃষ্ণনগর, মানে কৃষ্ণনগর রিয়ালিস্টিক হিউম্যান ফিগারের জন্য বিখ্যাত। আর এর সঙ্গে সঙ্গে আপনাদের আরও কিছু দেখাবো, যেগুলো হচ্ছে মাইক্রো আর্ট। আপনারা এগুলো দেখতে পাবেন যে খুব সূক্ষ্ম, যে কত ছোটোর ওপরে হাফ ইঞ্চি স্কেলে, তার থেকেও ছোট রবীন্দ্রনাথের আবক্ষগুলো দেখাতে পারি আমি। এগুলো আরও সূক্ষ্মতা, মাইক্রো আর্ট বলা হয়। এর সঙ্গে সঙ্গে দেখুন ছোট রিয়েলিস্টিক হিউম্যান ফিগারও আছে, যেগুলো রিয়েল ক্লথ, আপনারা বুঝতেই পাচ্ছেন এগুলো রিয়েল ক্লথ পরানো, এবং এর প্রত্যেকটা হাতে পায়ে তার টার দিয়ে তৈরি করা হয়, এবং পোড়ামাটি। এই দেখুন ড্রেসিংয়ের আগে যে অবস্থাগুলো থাকে এগুলো এইভাবে তৈরি হয়, পরে ড্রেসিংটা তৈরি হয়। হ্যাঁ, এছাড়াও আপনি দেখুন আরও ছোট ছোট রাজা রামমোহন রায়, এইখানটায় দেখুন ছোটর ওপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে আরও এই যে মিনিয়েচার মডেলগুলো, এগুলোকে আমরা মিনিয়েচার মডেল বলি, এগুলোর সূক্ষ্মতা দেখুন। শকুন্তলায় রাধাকৃষ্ণ দেখুন, রাধাকৃষ্ণ দেখুন, শকুন্তলা দেখুন। এটা একটা পিয়েতা, জিসাস তার মায়ের কোলে ক্রস থেকে নামানোর পর সেরকম একটা দৃশ্য। এবং বিভিন্ন মডেলগুলো সেগুলোও হতে পারে এই ধরনের মডেল, ইউরোপিয়ান স্কাল্পচার এরকম হতে পারে। এই যে একজন কুস্তি লড়াই করছে, মল্লযুদ্ধ, এগুলোও হতে পারে। এই যে মল্লযুদ্ধ, হ্যাঁ, এবারে বিভিন্ন ধরনের কাজ হতে পারে। দেখুন কৃষ্ণনগর, আমি বলবো যে আপনারা যারা এখনো আসেননি, আপনারা কৃষ্ণনগরে আসুন। এগুলো তো দু একটা কাজ আপনাদের দেখালাম, এরকম বিভিন্ন কাজ হতে পারে, বিভিন্ন ধরনের। আপনারা দেখে এত আনন্দ পাবেন এবং উৎসাহিত হবেন, আপনাদের বারবার আসতে ইচ্ছা করবে। তাই অনুরোধ করব যে আপনারা সকলে একবার অবশ্যই, এখন লকডাউন পিরিয়ড চলছে, এইগুলো স্বাভাবিক হলে আপনারা আসুন, পরিবার নিয়ে আসুন, আপনারা আনন্দ উপভোগ করুন, এবং আপনাদের সকলকে ভালো লাগবে, সকলের ভালো লাগবে। আজকে এইটুকুনি বলবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। ধন্যবাদ সুবিরদাকে, নিকনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা এখন যে ছবিতে দেখছি সেটি বিষ্ণুপুরের যে পোড়ামাটির মাটি সেটা রয়েছে। কৃষ্ণনগরের পোড়ামাটির কথা আমরা তো সুবিধার কাছ থেকে জানলাম। আর কৃষ্ণনগরের কথা, এই পোড়ামাটির কাজ বা পুতুল দেখলেই আমাদের মনে পড়ে যায় গীতা দত্তের সেই বিখ্যাত গান অনিল চট্টোপাধ্যায়ের সুরে এবং কাজল ঘোষের কথা, যেটা উনি গেয়েছিলেন, কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি। তা আমরা এর পরবর্তী ক্ষেত্রে এগোবো। অনেকেই দেখছেন, আমরা তাদেরকে আমাদের নিকনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেমন আমাদের শ্রীলঙ্কা থেকে আমাদের অনুষ্ঠানের ব্যাপার নিয়ে আমাদেরকে ভালো লাগার কথা জানিয়েছিলেন ধর্মকীর্তি ভান্তেকেও আমরা আমাদের নিকনের তরফ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরের যে অনুষ্ঠান, সেই পরের অনুষ্ঠানটা একটি নাচের অনুষ্ঠান। পুতুল হচ্ছে, আর ছোটরা সেই গান শুনে, পুতুলের গান শুনে নাচবেন, এটা হতে পারে না। আমরা শ্রী নিকনের নাচ প্রথমে দেখে নেব। নাচ হিসেবে আমাদের প্রথম যে নাচের অনুষ্ঠান সেটি হচ্ছে শ্রী নিকনের নাচ। সলিল চৌধুরী কথায় ও সুরে নেচেছে আমাদের শ্রী।
শ্রীর নাচ দেখলাম আমরা। আরও দুটো গান সলিল চৌধুরীর খুব বিখ্যাত পুতুল নিয়ে গান রয়েছে। একটি হচ্ছে নাচো তো দেখি আমার পুতুল সোনা, আর পুতুল পুতুল খুকুমনির আজকে হবে বিয়ে, তাই বাজনা বেজেছে। এই দুটিও সলিল চৌধুরীর কথা এবং সুরে অন্তরা চৌধুরী আগের গানটির মতোই গিয়েছেন। যেমন যে নাচটি আমরা দেখলাম সে গানটিরও গায়িকা হচ্ছেন অন্তরা চৌধুরী। তখন অন্তরা চৌধুরী খুব ছোটো ছিলেন যখন এই গানটি করেছিলেন উনি, এবং খুবই জনপ্রিয়তা পেয়েছিল। তো এখন আমরা যে ছবিটি দেখছি সেই ছবিটি যদিও ছবি হিসেবে রয়েছে, কিন্তু এটি একটি স্কাল্পচার হিসেবেও আমরা দেখতে পাই। সেটি হচ্ছে রাজা বিক্রমাদিত্যর যে 32 সিংহাসন নামে যেটি খ্যাতি রয়েছে। কথিত আছে রাজা ভোজ তিনি একটি সিংহাসন পেয়েছিলেন একটি জায়গার থেকে আর কি, সেখান থেকে তার কাছে তার রাজ্যের থেকে হঠাৎ করে একটি জায়গায় খনন কার্য করার পরে একটি সিংহাসন পাওয়া গিয়েছিল। সেই সিংহাসনটি এত অপূর্ব দেখতে যে সেটিকে দেখে রাজার ভোজ মোহিত হয়ে গিয়েছিলেন। তার রাজা ভোজের খুব ইচ্ছে করেছিল সিংহাসনটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তার উপরে বসতে। সিংহাসনটির 4টি দিকের প্রত্যেকটির দিকেই 8টি করে পুতুল ছিল। রাজা ভোজ যখন নির্দিষ্ট দিনে সেই সিংহাসনে বসতে যাচ্ছেন তখন তাদের ভিতরে একটি পুতুল বলে উঠেছিল যে ওই সিংহাসনটি আসলে রাজা বিক্রমাদিত্যের, এবং রাজা ভোজকে সেখানে বসবার আগে বলেছিল যে তুমি একটি গল্প শোনো এবং সেই গল্পটি শুনে দেখো যে এই সিংহাসনে বসবার মতো তোমার যোগ্যতা আছে কি না। এইভাবে 32টি পুতুল 32টি গল্প বলে রাজাকে, এবং রাজাকে বলে যে এই প্রত্যেকটি গল্প শুনে তুমি দেখো যে এই সিংহাসনে তুমি বসবার যোগ্যতা তোমার আছে কি নেই। সেই 32 সিংহাসনের গল্প আমরা ছোটোবেলাতে পড়েছি, ছোটোবেলা থেকে আমরা সবাই জানি। সেই 32 সিংহাসন আমরা দেখলাম। আমরা এবার পরবর্তী যে অনুষ্ঠান কী করে আমাদের এই কোন কোন সভ্যতাতে আমরা কি পুতুল পেয়েছি সেগুলো আসুন এবার একটু আমরা শুনে নিই শুভব্রত নিক্কনের কাছ থেকে। শুভব্রত নিক্কন জুনিয়র সাব কমিটির সদস্য। পুতুল একটি মডেল বা চরিত্র। বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী ধর্মীয় রীতিতে ব্যবহৃত হয়ে আসছে পুতুল। আমেরিকা, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সভ্যতাগুলিতে মাটি ও কাঠের মতো উপাদানের তৈরি পুতুল পাওয়া গেছে। মিশর, গ্রিস এবং রোমের প্রাচীনতম সভ্যতায় পুতুলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। প্রাচীনকালে পুতুলগুলির সহজলভ্য উপকরণ ছিল মাটি, পাথর, কাঠ, হাতির দাঁত, হাড়, চামড়া এবং মোম। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক প্রমাণের ওপর ভিত্তি করে বিভিন্ন সময়ের পুতুল ও তাদের ব্যবহারিক পরিচয় জানা যায়। খ্রিস্টপূর্ব 51 শতকে মিশরে প্যাভেনা পুতুল, গ্রিক সভ্যতায় র্যাগ ডল ও স্টাফ পুতুল, খ্রিস্টীয় 2য় শতাব্দীতে রোমান সভ্যতায় স্টেপেরিয়া টাইফেনা পুতুল, খ্রিস্টপূর্ব 300 অব্দে রাগ পুতুলের নিদর্শন পাওয়া গেছে। পুতুলের ব্যবহার আমাদের কাছে সভ্যতার সংস্কৃতিকে ভীষণভাবে তুলে ধরে। আফ্রিকার আকুনি কাঠের পুতুল, খ্রিস্টপূর্ব 2000 সালে জাপানি সভ্যতায় হিনা ও দারমা পুতুলের মধ্যে দারমা পুতুলের দেহ লাল ও মুখ সাদা। এই পুতুলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এদের কোনো হাত পা নেই, ঠিক যেন ছোট মেয়ের প্রতিবিম্ব। আফ্রিকান সভ্যতায় ডুলু পুতুল, আমেরিকান সভ্যতায় কুচিনা পুতুল, ভুট্টা কুড়ি পুতুল, রাশিয়ান সভ্যতায় মেট্রিও সকা পুতুল 13তম শতাব্দীতে যিশু জন্মানোর দৃশ্য এই পুতুলে ফুটিয়ে তোলা হয়েছে। আফ্রিকার কয়েকটি প্রাচীনতম সভ্যতায় কালো পুতুল অর্থাৎ সমাজের বর্ণবৈষম্যের নিদর্শন চোখে পড়ে। এছাড়া রাগ পুতুল তৎকালীন কৃতদাসদের বাচ্চাদের খেলনার হিসাবে ব্যবহার করা হতো। তবে প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে পুতুল মূলত দেবদেবীর উপাসনার কাজে বা দেবদেবীর উপাসনার মূর্তি হিসাবে ব্যবহার করা হতো। আমরা প্রাচীনকালে কানাডিয়ান সভ্যতায় নিঃসঙ্গ পুতুলের বর্ণনা পাই। অন্যদিকে মিশরীয় সভ্যতা সহ বেশ কিছু সভ্যতায় যৌন পুতুলের নিদর্শন পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 26 শতকে প্রাচীন ভারতীয় হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতায় বেশ কিছু পুতুলের সন্ধান পাওয়া যায়। ধর্মীয় কারণে মাতৃ আরাধনায় পুতুলগুলির ব্যবহার দেখা যায়। আজ থেকে প্রায় 5000 বছর আগে হরপ্পা সভ্যতায় পোড়ামাটির পুতুলের ব্যবহার আবিষ্কৃত হয়। সমসাময়িক সিন্ধু নদের তীরে সিন্ধু ও সরস্বতী সভ্যতায়ও পুতুলের অস্তিত্ব পাওয়া যায়। নমস্কার। যারা দেখছেন তাদেরকে আমাদের ধন্যবাদ। আমরা এখন যে ছবিটা দেখছি এইমাত্র শুভব্রত যে হরপ্পা সভ্যতার কথা বলল, সেই হরপ্পা সভ্যতার ছবিটি আমরা এখন দেখে নিচ্ছি। তা ঋষিকেশ দেখছি আলিপুরদুয়ার থেকে। ঋষিকেশকে আমাদের কৃতজ্ঞতা। শান্তিদাও রয়েছেন, শান্তিদা আজকে অনুষ্ঠানে রয়েছেন, ও শান্তিদাও আলিপুরদুয়ার থেকে দেখছেন, শান্তিরাম রাভা। আর এর সঙ্গে সঙ্গে দিল্লি থেকে রজতদা দেখছেন। রজতদার খুব ভালো লাগছে, রজতদা জানিয়েছেন। রজতদাকেও আমরা আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানালাম। রজতদা নিশ্চয়ই সঙ্গে থাকবেন।
আমরা এর পরবর্তী ক্ষেত্রে যে জায়গাটা যাব, পরবর্তী অনুষ্ঠানের দিকে যে এগোবো, সেই অনুষ্ঠানটা একটি গানের অনুষ্ঠান। প্রতিমা বন্দ্যোপাধ্যায় মূল গানটি গেয়েছিলেন এবং ছোটোবেলায় আমরা সবাই এই গান শুনেছি, এখনও এই গানটি সমান জনপ্রিয়। কই গো কই গো কই আমার পুতুল, কই গো কই গো কই আমার পুতুল সই কোথায়। তা সেই গানটি আমাদের লিখেছিলেন হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদার, আর সুর দিয়েছিলেন শ্যামল মিত্র। সেই গানটি আমরা শুনবো পূর্ণিমা নিক্কনের গলায়। আসুন এবার আমরা সেটা শুনে নিই। কই গো কই গো কই আমার বকুল ফুল কই, ছোট্টবেলার পুতুল খেলার সঙ্গিনী সেই বকুল ফুল সই। কই গো কই গো কই তার পুতুল ছেলের সাথে দিলাম আমার মেয়ের বিয়ে, আমার পুতুল মেয়ে ফিরে নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে। কোথায় গেল দিনগুলি সেই ভেবে ব্যাকুল হয়ে গো, কোথায় গেল দিনগুলি সেই ভেবে ব্যাকুল হয়ে গো। ফিরবে না সে জেনে তবু পথ চেয়ে রই গো। কই গো কই গো কই আমার বকুল ফুল কই, ছোট্টবেলার পুতুল খেলার সঙ্গিনী সেই বকুল ফুল সই। কই গো কই গো কই, কই গো কই গো কই, কই গো কই গো কই। হ্যাঁ, আমরা যে বয়সেই পৌঁছই না কেন, আমাদের ছোট্টবেলার যে সঙ্গী থাকে তাদেরকে আমরা ভুলতে পারি না। পরিণত বয়সে পৌঁছে ভীষণ রকম ইচ্ছে করে তাদেরকেই খুঁজে পেতে। যেমন 1971 সালের এই গানটিতে আমাদের প্রতিমা বন্দ্যোপাধ্যায় খোঁজ করেছেন তার সঙ্গিনীর, বকুল ফুলের খোঁজ করেছেন। আমরা গান শুনলাম, তার আগে নাচও দেখলাম, কথাও অনেক হলো। এবার একটি কবিতা হোক। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা আমাদের অর্ক নিক্কণ শোনাচ্ছে। আসুন এবার আমরা সেটা শুনে নিই। আজ আমি বলছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা মেলার পুতুল। মাছির মতন লোক ঠিক ঠিক এখন বিকেল বেলায় বিক্রি বাটার চলছে হিড়ি চড়ক দাঁড় মেলায়। উড়ছে বেলুন, উড়ছে বাজি, উড়ছে নাগরদোলা, ছক্কা করছে বদমেজাজি পটলা এবং ভোলা। ধ্যাত্তেরিছে টিপাই টিটুল, আমরা কিনবো নাকি? আমার তো চাই মাটির পুতুল সোলার টিয়া পাহি। গন্ডগোলের কাছ তীরে ভাই পয়সা ফেলে দিয়ে চল বাড়ি যাই দৌড়ে পালাই পুতুল পাখি নিয়ে। নমস্কার। হ্যাঁ, চলে যাওয়ার ব্যাপারটা থাকে আমাদের মেলাতে, ভিড়ভাড়টা হলে সেখানে আমাদের থাকে। এখন যে ছবিটি দেখছি এটাও আমাদের একটি মেলারই ছবি, আমাদের মেলা একটি স্টলের ছবি। সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন রকম পুতুল নিয়ে বসে আছেন একজন স্টলে, একজন বিক্রেতা। এরকম যে আমাদের মেলা হয় নিক্কণ সাংস্কৃতিক মেলা, সেই সাংস্কৃতিক মেলায় প্রত্যেক বছর পুতুলের বিভিন্ন রকম আমাদের পসরা নিয়ে হাজির হন বিভিন্ন শিল্পীরা। বিভিন্ন রকমভাবে আমরা সেই পুতুলকে হাজির করি আমাদের এলাকার মানুষজনদের কাছে, এলাকার বাইরের থেকে যে সমস্ত মানুষজন আমাদের মেলায় আসেন তাদের কাছে। আমরা এর পরের যে অনুষ্ঠান রয়েছে আমাদের সেই অনুষ্ঠানটাতে যাব, কিন্তু তার আগে একটু বলে নেওয়ার কথা যে আজকে হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মদিন। আমরা ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের একজনকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারেরই আমাদের সদস্যা, সেই নিক্কনেরও সদস্যা সুস্মিতা নিক্কন, সুস্মিতা চ্যাটার্জি। সেই সুস্মিতা দির একটি গান শুনবো, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতে পুতুলের ব্যবহার কি করে হয়েছে আমরা সেইটি এবারে আসুন শুনে নিই। তোমায় খেলেছিলে খেলা ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে
ঘরেতে থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙল হৃদয় বিনায় কাঁদিলে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। সুস্মিতাদিকে অনেক ধন্যবাদ। আজকের দিনে একটা স্মরণীয় দিন তাদের কাছে, সেদিনও তিনি আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন। তিনি আমাদের এই নিক্কন জানা অজানা সংসারে তিনিও হাজির হয়েছেন, এটা আমাদের খুব ভালো লাগছে। শম্পা পাল তিনি লিখেছেন যে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হচ্ছে। টুলু বসু তিনি দেখছেন, তিনি লিখেছেন নাইস। গৌতম অধিকারী দারুণ নাচ দেখলাম, ভালো লাগলো। শান্তিরাম রাবা বলেছেন যে খুব ভালো হচ্ছে। রাখিও বলেছে খুব ভালো। রজত রায় বলছেন বাহ খুব ভালো আবৃত্তি। প্রত্যেককেই আমরা আমাদের ভালো লাগাটা আমরা নিলাম, তাদের ভালো লাগাটা আমরা নিলাম, এবং আমরাও খুব গর্বিত আপনাদের ভালো লাগছে এটা জানতে পেরে। আমরা পরবর্তী যে অনুষ্ঠানের দিকে যাব, সেই অনুষ্ঠানটা মানে পরবর্তী যে আছে সেটা হচ্ছে আমাদের রাজ্যে কোথায় কোথায় পুতুল বিক্রি হয়, সেই মানে কোন কোন পুতুল বিখ্যাত সেগুলো আমরা শুনে নেব। আর তার আগে এখন আমরা যে ছবিটা দেখছি, ছবিটা আমরা যেটা রয়েছে ছবিটা দেখছি সেটাই হচ্ছে আমাদের 2013 সালে নিক্কন সাংস্কৃতিক মেলার বিষয় ছিল হচ্ছে লোক সংস্কৃতিতে মা। সেই মায়ের যখন হয়েছিল তখন আমাদের অঙ্কন বিভাগকে সাজানো হয়েছিল তালপাতার পুতুল দিয়ে। সেই তালপাতার পুতুল কিভাবে আমরা ব্যবহার করেছিলাম এখন ছবিতে আমরা সেটা দেখে নিচ্ছি। আসুন এরপরে যে অনুষ্ঠান আমরা রয়েছে আমাদের রাজ্যের যে বিভিন্ন পুতুল, সেই পুতুলগুলি কীরকম কী সেগুলো কথা আমরা শুনে নিই সৈকত নিক্কনের কাছ থেকে। নমস্কার, আমি সৈকত নিক্কন। কৃষ্ণনগরে পোড়ামাটির পুতুলের কথা তো আমরা শুনলাম, এরই পাশাপাশি পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের নতুন গ্রামের কাঠের পুতুলের কথাও আমরা সবাই জানি। এই জেলার তালপাতার সেপাই কিংবা ডোকরার পুতুলও সমান জনপ্রিয়। এরই পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দির রসিনা পেওয়ার পাটের পুতুল আর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মজিলপুরের মাটির ছাঁচের পুতুল যথেষ্ট খ্যাতি রয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার ঝুলনের পুতুল বিশেষ করে ঘান্নারা বুড়ো ছোট এবং বড় সবার কাছেই সমান জনপ্রিয়। পূর্ব মেদিনীপুরের বেনি পুতুল আর পশ্চিম মেদিনীপুরের দেওয়ালি পুতুল কথা আমরা সবাই শুনেছি। দেওয়ালি পুতুলের মাথায় একটি বিশেষ প্রদীপ জ্বালানোর ব্যবস্থা থাকে, সেই জন্যই এর নামকরণ দেওয়ালি পুতুল। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে 20-22 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে পাঁচমোড়া, যেখানে বোঙাহাতি খুব বিখ্যাত। এই বোঙাহাতির পুতুলটি বিশেষত হচ্ছে এটি বলা হয় যে তখনকার মল্ল রাজারা তাদের হাতিকে যেইভাবে সাজাতো এই পুতুলটি সেই আদলেই তৈরি করা হয়েছে। এই পাশাপাশি হাওড়া হুগলির নামকরা পুতুল হলো রানী পুতুল। এই পুতুল রানী ভিক্টোরিয়া স্টাইলে তৈরি হয় বলে এখানকার শিল্পীরা দাবি করে। আবার বীরভূম জেলার বাঁকড়াই পুতুল অত্যন্ত জনপ্রিয়। আমি নিক্কনের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে আমি অনেক রকম পুতুল দেখেছি, কিন্তু এত অল্প সময়ে এই সবগুলিকে নিয়ে বলা সম্ভব হয়ে উঠল না। ধন্যবাদ। সৈকত যে পুতুলের কথা বললো সেই পুতুলের ছবি আমরা আসুন দেখে নিই ভালো করে। যে পুতুলটি হচ্ছে এখানে আমরা যে ছবিটা দেখছি সেটা হচ্ছে কাটোয়ার যে পুতুল, অগ্রদ্বীপের যে পুতুল, সে অগ্রদ্বীপের পুতুল, এবং তার পাশে দূরে দেখা যাচ্ছে সেটা ডোকরার পুতুল। আমাদের মেলাতে আমরা এই পুতুলগুলো পেয়েছিলাম 2016 সালে আমাদের এই মেলাতে এরা এসেছিলেন। আমরা এই পুতুলগুলো দেখলাম, দেখার পরে এবার আসুন আবার একটা আমরা নাচ দেখব। তসলিম সাদিয়া যে গান, সেই গানের সঙ্গে নাচ পরিবেশন করছে স্নেহা নিক্কন। আসুন এবার আমরা সেটা দেখে নিই। তসলিমা সাদিয়া তিনি তার কথায় আমজাদ হোসেনের সুরে আমরা এবার দেখব। গানটি গেয়েছেন তসলিমা সাদিয়া, তিনি গানটা গেয়েছেন। আসুন এবার আমরা নাচটা দেখে নিই। এটি খুব জনপ্রিয়, বাবা যে অ্যালবাম রয়েছে তার বাবা অ্যালবামের থেকে গানটি নেওয়া হয়েছে।
বাবা মানে হাজার বিকেল আর ছেলেবেলা, মানে রোজ সকাল পুতুল পুতুল খেলা। বাবা মানে এখন আমরা পাটের পুতুলের ছবি দেখছি, আর এই গানটি যে শুনলাম, এই গানটি শুনলেই আমাদের মনে পড়ে যায় 1989 সালের আরেকটি গানের কথা, মান্নাদের বিখ্যাত গান, এটি তো মেয়ের গান, আর বাবার গান যেটা রয়েছে সেটা হচ্ছে তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে। এই গানটা আমাদের খুব জনপ্রিয় গান, 1989 সালের গান। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, সুর হচ্ছে প্রভাসদেব সুরে আমরা এই গানটা খুব শুনেছি, খুবই জনপ্রিয় গান। আসুন এই পাটের পুতুল দেখেছি, পাটের পুতুল দেখে আমাদের কাঠের পুতুলের কথা মনে পড়ে যাচ্ছে। অগ্রদ্বীপের যে কাঠের পুতুল, সেই কাঠের পুতুল কি শুধু অগ্রদ্বীপেই হয়? আমরা অগ্রদ্বীপের কাঠের পুতুলের কথা সবাই জানি, কিন্তু জানি না উত্তরবঙ্গেও কত সুন্দর কাঠের পুতুল তৈরি হয়। আমরা সেই জন্যে আলিপুরদুয়ার থেকে আমাদের কাছে আপনাদের সামনে হাজির করছি শান্তিরাম রাভাকে। শান্তিদার যে হাতের কাজ সেটা খুবই খ্যাতি পেয়েছে, কাগজেও একাধিকবার বেরিয়েছে। আসুন আমরা দেখে নিই শান্তিদার হাতে তৈরি কেমন পুতুল হয়। আমার নাম শান্তিরাম রাভা, এক্স ইন্ডিয়ান আর্মি, বাড়ি ভলকা বারোইশা, আলিপুরদুয়ার জেলা, উত্তরবঙ্গ। আমি 2000 সনে আর্মি থেকে রিটায়ার করি। রিটায়ারমেন্টের পর সময় কাটানোর জন্য এই কাজটা শুরু করি এবং আজ অবধি করে যাচ্ছি। লোকজনের ভালোই সাড়া পাওয়া যাচ্ছে এবং সবাই আমার কাজ পছন্দ করে, সেই হিসেবে আমার উৎসাহ বেড়ে যাচ্ছে দিন দিন। ধন্যবাদ। শান্তিদার কাঠের কাজ আমরা দেখছি এখন আমরা কাটোয়ার অগ্রদ্বীপের যে পুতুল, উত্তরবঙ্গ এবং বর্ধমানকে যদি আমরা মধ্যবঙ্গ হিসেবে বলি, তাহলে এই দুটোর মধ্যবর্তী যে জায়গা, সেই জায়গার পুতুল আমরা দেখছি। সবথেকে জনপ্রিয় অবশ্যই কাঠের পুতুল হিসেবে কাটোয়ার অগ্রদ্বীপের এই পুতুল আমরা দেখছি। এর পাশে আমরা জানাবো যারা দেখছে রাখি লিখেছে ভালো লাগছে, খুব ভালো। রজতদা লিখেছেন বাহ খুব ভালো আবৃত্তি। রজতদাকে আমাদেরও ধন্যবাদ আমাদের তরফ থেকে। দিল্লি থেকে রজতদা যে এত ব্যস্ততার মধ্যেও সময় বার করে আমাদের অনুষ্ঠান দেখছেন, সেই জন্য আমাদের ভালো লাগছে। পূর্ণিমা গায়েন লিখেছেন সঙ্গে আছি। তমাল পাল বাহ খুব ভালো হচ্ছে প্রোগ্রাম, সঙ্গে আছি। সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। সুস্মিতা চ্যাটার্জি লিখেছেন খুব ভালো লাগলো ভাই, আমাদেরও সুস্মিতাদি খুব ভালো লাগছে। সৈকত লিখেছে খুব ভালো হচ্ছে, সৈকতকেও বলবো যে ওর অনুষ্ঠানও সত্যি ভালো হয়েছে, সবাই সেটাই বলছে। রজতদা সরল ও খুব সাবলীল উপস্থাপনা। রজতদাকে আবারও বললাম যে রজতদা আপনি আমাদের একটা বিরাট জোর, আপনি আছেন, আমরা সেইটার জোরেই আপনাদের মতো যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন, আপনাদের জোরই আমাদের সবথেকে বড় জোর। আমরা সেই জোরে যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। রবীন্দ্রসঙ্গীত আমরা শুনেছি, রবীন্দ্রসঙ্গীতের পুতুল আমরা কীরকম হয় সেটা আমরা জানি, সেটা আমরা বললামও, কিন্তু নজরুলগীতিতেও পুতুল আমরা বারে বারে পেয়েছি। এবারে আমরা একটা নজরুলগীতি শুনবো
যেখানে আমরা পুতুল ব্যাপারটা আমরা পেয়েছি, সেটা এবার আসুন শুনে নিই। দেবরিমা ব্যানার্জির গান আমরা শুনলাম। দেবরিমা নিক্কনও আমরা বলতে পারি, কারণ ও নিক্কনের প্রাক্তন ছাত্রী, নিক্কনের সঙ্গে ওর নারীর টান রয়েছে, এটা বলতেই হয়। দেবরিমার গানের পরে আমরা এখন যে ছবি দেখছি সেই ছবিটা হচ্ছে দেওয়ালি পুতুল। দেওয়ালি পুতুলের কথা আমাদেরকে সৈকত একটু আগে জানিয়েছে। পশ্চিম মেদিনীপুরের খুব জনপ্রিয় পুতুল হচ্ছে দেওয়ালি পুতুল। ইতিমধ্যে ত্রিলোকনাথ থান্ডার আমাদেরকে ভালোবাসার একটা ইমোজি পাঠিয়েছে, আমরাও ত্রিলোককে ভালোবাসা জানালাম। রীতা ব্যানার্জি জানাচ্ছেন যে খুব ভালো লাগছে, খুব ভালো অনুষ্ঠান। শান্তিরাম রাভা অশেষ ধন্যবাদ জানিয়েছেন। শান্তিদা, আপনাকেও আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ। সুবীর পাল জানিয়েছেন খুব সুন্দর হচ্ছে। শম্পা মিত্র, খুব ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি। শম্পাকেও ধন্যবাদ। ঋষি আবারও একটা হাততালির ইমোজি পাঠিয়েছে, ঋষিকেও আমাদের তরফ থেকে বলছি যে তোমার যে ভালো লাগছে ঋষি, আমাদেরও ভালো লাগছে। রজতদা আবারও বলেছেন দারুণ দারুণ, সত্যি রজতদা আপনার কাছে আমরা আবারও বললাম ভীষণভাবে কৃতজ্ঞ। শান্তিরাম দাও একটা ফুলের ইমোজি আবারও পাঠিয়েছেন, আমরা শান্তিরাম দাকেও বলবো যে আমাদের খুব ভালো লাগছে। পরবর্তী অনুষ্ঠানের দিকে আমরা এগোবো দেবরিমার গানের পরে। পরবর্তী অনুষ্ঠান হচ্ছে আমাদের, আমরা তো এর আগে দেখলাম যে শুনলাম আমাদের রাজ্যের পুতুল, কিন্তু রাজ্যের বাইরে আমাদের দেশে কোথায় কীরকম পুতুল তৈরি হয় আমরা এবার সেটা শুনে নেব। এবং এই শুনে নেব যার কাছ থেকে, সেই কিন্তু এই আজকের যে মূল অনুষ্ঠানটা হচ্ছে, আজকের যে অনুষ্ঠানটার মূল কারিগর যাকে বলা যায় শুভ নিক্কন। কারণ সমস্ত পরিকল্পনা এবং ব্যবস্থাপনার দায়িত্ব হচ্ছে এই শুভ। তার মধ্যে থেকে যে রাধে সে চুল বাঁধার মতো ও আমাদের শোনাচ্ছে আমাদের দেশে কোথায় কী ধরনের পুতুল তৈরি হয়। আসুন এবার আমরা সেটা শুনে নিই। বাংলার বাইরে ভারতের অন্য প্রদেশেও দারুণ দারুণ পুতুল তৈরি হয়, যেমন রাজস্থানের কাঠের পুতুল। ইতিহাস বলছে এই পুতুল নাকি 1500 বছর ধরে তৈরি হয়ে আসছে, করছে রাজস্থানের ভাট উপজাতির লোকেরা। সেই পুতুল দিয়ে পুতুল নাচ হয়। মধ্যপ্রদেশেও রয়েছে পুতুল গ্রাম, সেখানে মানুষের মাপের পুতুল তৈরি করা হয়। আবার অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কোন্ডাপল্লী শহরের পুতুলেরও খুব নামডাক। 400 বছর ধরে এই পুতুল তৈরি হচ্ছে। তেল্লাপনিকি গাছের কাঠ দিয়ে তৈরি এই পুতুলগুলো তৈরি হয় ভারতীয় পুরাণের চরিত্রদের নিয়ে। তামিলনাড়ুর বিখ্যাত পুতুল হলো আইকনিক থাঞ্জাভুর। এই পুতুল তৈরি হয় ওই রাজ্যের থাঞ্জাভুর জেলায়।
দুই ধরনের স্থানীয় পুতুলের সংমিশ্রণে তৈরি এই পুতুলের দেহের চেয়ে মাথা বড় হয়। মাথায় আঘাত করলে এই পুতুল নড়তে নড়তে স্থির হয়ে যায়, তাই একে মাথা কাঁপানো পুতুল বলেও ডাকা হয়। পোড়ামাটি ছাড়াও কাঠ, প্লাস্টার অফ প্যারিস, মার্বেল, অ্যালাবাস্টার দিয়েও এই পুতুল তৈরি করেন শিল্পীরা। উত্তরপ্রদেশের বারাণসী এবং মির্জাপুরের পুতুলের কথা অনেকেই জানেন। বারাণসীর এক ধরনের পুতুল দেখা যায়, একটা পুতুলের ভিতর আবার একটা পুতুল, সেই পুতুল খুললে আবার একটা পুতুল। তীর্থযাত্রী এবং বিদেশিদের নজর কাড়তে তৈরি এই পুতুলগুলোর কিন্তু কোনো জোড় মানে জয়েন্ট নেই। বিভিন্ন পশু পাখি, সঙ্গীতজ্ঞ এবং নর্তকীর আকারেও তৈরি হয় এই পুতুল। অসমের ধুবড়ী জেলার আশ্রিকান্দি গ্রামে পুতুলের নামও আশ্রিকান্দি। বাঁশ, কাপড়, কাদা দিয়ে এই পুতুল শিল্পীরা পশু পাখি, দেবদেবীর পুতুল তৈরি করেন। উড়িষ্যার পুরীর কাছে শিল্পীদের গ্রাম রঘুরাজপুর। 2018 সালে নিক্কনের সঙ্গে সেখানে গিয়ে দেখেছি মাটি, কাঠ, গালা দিয়ে তৈরি হয় আশ্চর্য সব পুতুল। সেই পুতুল শিল্পকেও কোনোদিন ভুলতে পারবো না। এখন আমরা সেই ছবিটা দেখছি যে আমরা 2018 সালে যে গিয়েছিলাম রঘুরাজপুরে, সেখানকার যে বিভিন্ন ধরনের পুতুল রয়েছে সেই পুতুল আমাদের এই এখনকার ছবিটা রয়েছে। আমাদেরকে সুদীপ ঘোষ জানিয়েছেন দারুণ লাগছে। রজত রায় খুব প্রিয় গান, দেবরিমার গান রজতদার ভালো লেগেছে। দেবরিমা লিখেছেন, রজতদা লিখেছেন খুব প্রিয় নজরুল গীতি, খুব ভালো লাগলো। আর তার সঙ্গে সঙ্গে বরুণ পাল, খুব ভালো প্রোগ্রাম। আমরা প্রত্যেককেই আমাদের কৃতজ্ঞতা এবং ভালো লাগার কথা জানাচ্ছি। আমরা প্রত্যেককে জানাচ্ছি যে তারা সঙ্গে আছেন, এটাই আমাদের বিরাট জোর। আমাদের এই যে বিভিন্ন জায়গার পুতুলের কথা উঠেছে, যে কথা এইমাত্র আমরা শুনলাম আমাদের রাজ্যের যে বিভিন্ন পুতুল, সেই রাজ্যে আমাদের মাপ করবেন আমাদের সারা দেশের যে বিভিন্ন পুতুল, সেই রকম দেশের রাজস্থানের যে পুতুল এবং আমাদের দেশের বিভিন্ন দিককার যে পুতুল, সেরকম কিছু কয়েকটি পুতুল নিয়ে আমাদের সামনে হাজির হবেন বলেছেন আমাদের নিক্কনের একজন সদস্য রীতা নিক্কন। রীতা নিক্কন এবার হাজির হচ্ছেন আপনাদের সামনে তার ঘর সাজাবার সামগ্রী নিয়ে। এই পুতুলটা রাজস্থানের পর্দার এইসবে লাগানোর বিয়ে করে, ভীষণভাবে এগুলো ব্যবহার হয়ে থাকে। চলুন আমি আপনাদের আরও কিছু আমার দেখাই রাজস্থানের জিনিস। বা আমি এই দেখুন, এটাও একটা নিয়ে, এটা আমি কিন্তু পর্দায় এইভাবে ব্যবহার করেছি। হ্যাঁ, এটাও আমার ইয়ে করা। এটা দেখুন, এই পুতুলটা আমি পর্দায় কিভাবে ব্যবহার করেছি। আরও পর্দাতে কিছু রাজস্থানী পুতুল দেখাবো। এইখানে দেখুন, আমি বিভিন্ন এইগুলো ঘর সাজানো হিসেবে রাজস্থানে ব্যবহার করেছি, রাজস্থান থেকে এনেছি। এগুলো রাজস্থানের আমি কিছু কিছু ব্যবহার করেছি। এইখানে আরও দেখাবো আমি পর্দার মধ্যে কিছু ব্যবহার করি। এই দেখুন, পর্দাতে এগুলো রাজস্থানে ব্যবহার করেছি আমি। এগুলো রাজস্থান থেকে আনা আমার। তো আমার মনে হয় এগুলো রাজস্থান থেকে আনা, সব আমার রাজস্থানের পুতুল। কাকিমার আরও রাজস্থানী যে পুতুল সম্ভার, সেই পুতুল সম্ভারকে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, কারণ আমাদের অনুষ্ঠানকে চাইছি আমরা সবাই যাতে শেষ পর্যন্ত থাকতে পারেন এবং খুব ছোটোর মধ্যে আমরা অনুষ্ঠানটাকে রাখতে পারি। ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে শুভব্রত গুহ, খুব ভালো লাগছে। সুবীর পাল হাততালি একটি ইমোজি পাঠিয়েছে। শুভব্রত একটি ভালোবাসার ইমোজি পাঠিয়েছে। আর রজতদা আবারও বলছেন অনেক নতুন কথাই আনলাম। আমরা চাইছি রজতদা যে এরকম নতুন কথা, নতুন অনেকেই যা আমরা সত্যি জেনে উঠি না নিক্কন জানা অজানার সংসারে, সেই অজানার দিকটাকেও খানিকটা তুলে ধরতে সকলের সামনে। এরপরে আমরা তো শুনতে পেলাম যে রাজস্থানের কাঠপুতলির ছবি আমরা দেখলাম। এরপরে আমাদের যে বিদেশের দিকে তাকানো, সেই বিদেশের দিকে আমাদের এবার চোখ রাখতে হচ্ছে। বিদেশে কী কী ধরনের পুতুল হয়? পুতুল কি শুধু আমাদের ভারতবর্ষে? কখনোই নয়, আমরা জানি। সেই বিদেশে কী কী ধরনের পুতুল বিখ্যাত, এবার আমরা সেইগুলো শুনবো শুভজিৎ নিক্কনের কাছ থেকে এবং তার ব্যবসার দিকটাও জানবো। নমস্কার, আমি শুভজিৎ নিক্কনের সাব কমিটি মেম্বার। আমি আপনাদের বলবো বিদেশি কিছু পুতুল ও তার বাণিজ্যিক বিষয় নিয়ে। বিদেশি পুতুল বললেই প্রথমে বলতে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রিত একটি পুতুল, যা হলো বারবি ডল। 1959 সালে আমেরিকার রুথ হ্যান্ডলার এটি তৈরি করেন। এই পুতুল এত বিখ্যাত যে সারা পৃথিবীতে এর থিমযুক্ত বহু জিনিস পাওয়া যায়। রাশিয়ার একটি বিখ্যাত পুতুল হলো মাতৃয়োস্কা। 1980 সালে এটি প্রথম তৈরি করা হয়। এই পুতুল সম্পূর্ণ কাঠের হয়।
এর প্রধান বৈশিষ্ট্য হলো একটির ভেতরে অনেকগুলি পুতুল থাকে, এক একটিকে মাঝখান থেকে খুললে অন্যটি পাওয়া যায়। নডেবেলে আফ্রিকার একটি বিখ্যাত পুতুল। আফ্রিকার মানুষের মতোই পোশাক পরিহিত ও রংচঙে প্রকৃতির হয় এই পুতুল। এই পুতুল আফ্রিকাতে নববধূকেও গিফট করা হয় তার ভবিষ্যতের সন্তান কামনা করে। গুয়েতামালার ওরিডল হলো হাতে তৈরি ছোট ছোট পুতুল। এই পুতুল সম্পূর্ণ উলের তৈরি করা হয়। এর নাম ওরিডল কারণ পিতামাতারা মনে করে এই পুতুল বাচ্চার বালিশের তলায় রাখলে তারা বাজে চিন্তা ও স্বপ্ন থেকে দূরে থাকবে এবং ভালোভাবে ঘুমাতে পারবে। এরপর বলবো কোকেশির কথা। জাপানের এই পুতুল সম্পূর্ণ কাঠের তৈরি হয়। এই পুতুলের হাত পা হয় না, লম্বা শরীরের ওপর গোল মাথা এই পুতুলের বৈশিষ্ট্য। সারা শরীরে রং দিয়ে আঁকা থাকে। জাপানের ধর্ম ও পরিচিতির সাথেও এই পুতুলের অনেকটা যোগ আছে। আচ্ছা, এরপর বলবো এইসব পুতুলের বাণিজ্যিক বিষয় নিয়ে। প্রথমে আমেরিকার ম্যাটেল হলো বারবি তৈরির কোম্পানি। 2020 সালে এই প্যান্ডেমিকের ভেতরেও ম্যাটেল বারবি বিক্রি করে প্রায় 10,000 কোটি টাকা ব্যবসা করেছে। তাহলেই ভাবুন সারা পৃথিবীতে কত রকমের পুতুল আছে ও তার কত কোম্পানি আছে। এই পুতুলের বাণিজ্যিক দিকটা আপনারাই তাহলে ধারণা করতে পারবেন। নমস্কার। বারবির বাণিজ্যিকের দিকের কথা তো আমরা শুনলাম। এখন যে আমরা পুতুল দেখছি সেটা হচ্ছে কোকেশি, জাপানি পুতুল। জাপানি পুতুল যার কথা এইমাত্র শুভজিৎ নিক্কন বলল, সেই জাপানি পুতুল আমরা দেখলাম। জাপানি পুতুল দেখার পরে এবার আমরা এই যে পুতুলের বিবর্তন কি করে হলো, আগে এক ধরনের পুতুল হতো, এখন সেই পুতুল বিবর্তিত হয়ে আরেক ধরনের হয়েছে, আরেকভাবে আমরা এখন পুতুলকে দেখতে পাচ্ছি আমাদের রোজকার জীবনে, সেইগুলো নিয়ে আমাদেরকে ইমন নিক্কন সে জানাচ্ছে। আমরা আসুন শুনে নিই যে কি করে আমাদের এই পুতুলের বিবর্তন এলো। বিভিন্ন তথ্য ঘেটে ঘুটে দেখলাম যে মানব সভ্যতার বিবর্তনের সাথে সাথে পুতুল তৈরির উপাদানও কিন্তু সমানভাবে বিবর্তিত হয়েছে। বেশিরভাগ প্রাচীন সভ্যতাতেই পুতুল তৈরির উপাদান হিসেবে মূলত প্রাকৃতিক উপাদান ব্যবহারের প্রচলন ছিল। গ্রিক, রোমান, মিশরীয় সভ্যতায় কাঠ, মাটি, হাতির দাঁতের পুতুলের চল ছিল। এছাড়া যেটা জানতে পারলাম যে আধুনিক পুতুল তৈরির সূত্রপাত হয় জার্মানিতে 1500 শতকে। তারপরে ইউরোপের বিভিন্ন জায়গায় মোটামুটি 19বিংশ শতক পর্যন্ত কাঠের পুতুলের চল ছিল, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টিনের পুতুলেরও কিন্তু চল ছিল। এ তো গেল সব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি পুতুলের কথা। কিন্তু শিল্প বিপ্লবের হাত ধরে পুতুল তৈরির উপাদান বিশেষভাবে বিবর্তিত হয় এবং সেখানে জায়গা করে নেয় কৃত্রিম উপাদান। সভ্যতা যত বিবর্তিত হলো, শিল্পায়নে আমরা যত অভ্যস্ত হলাম, তত দেখা গেল বিভিন্ন কৃত্রিম উপাদান যেমন প্লাস্টিক, পলিমার, পোর্সেলিন, ভিনিল, সিনথেটিক রেজিন, এগুলো পুতুল তৈরির উপাদান হিসেবে আরো বেশি বেশি করে ব্যবহার করতে লাগলো মানুষ। আরেকটা বিষয় দেখলাম যে প্রাচীন সভ্যতায় র্যাগডলের প্রচলন ছিল। র্যাগডল মানে কি, বাড়িতে যেসব ছেঁড়া পুরনো কাপড় চোপড় থাকে তার মধ্যে কাপড় বা তুলো পুড়ে পুতুল বানানো হতো। তো এ জাতীয় পুতুল কিন্তু আমাদের সবার বাড়িতে একটা দুটো করে রয়েছে। তার মানে প্রাচীন সভ্যতা এবং আধুনিক সভ্যতা দু ধরনের সভ্যতাতেই এই জাতীয় র্যাগডলের কিন্তু জনপ্রিয়তা রয়েছে। আরো মজার কথা হচ্ছে এই র্যাগডলই বাণিজ্যের হাত ধরে নতুন ভাবে ফিরে এলো টেডি বিয়ার হয়ে। মানে টেডি বিয়ার আমরা সকলেই দেখেছি, সেখানে এই র্যাগডলের ফর্মটাকেই বা র্যাগডল বানানো হলো, কিন্তু সেখানে যান্ত্রিক উপায়ে বাণিজ্যিক প্রয়োজনে পুতুল উৎপাদন করা হলো। আরেকটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে যে এখন যত দিন যাচ্ছে পুতুলগুলোকে এমন ভাবে বানানো হচ্ছে যে সেগুলো আরো বেশি করে মানুষের মতো, মানে একদম অবিকল মানুষের মতো হয়ে উঠছে। তাছাড়া এশিয়ার বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে পুতুল তৈরির জন্য বল বিয়ারিংও ব্যবহার করা হচ্ছে। নমস্কার। পুতুলের বিবর্তন কিভাবে এলো আমরা জানলাম। এখন আমরা সেই দেখছি বিখ্যাত বারবি পুতুল, সবথেকে জনপ্রিয় বোধহয় পৃথিবীতে এখন যে অবস্থাটা রয়েছে, এখন সবথেকে জনপ্রিয়তার জায়গায় রয়েছে সেই বারবিকে আমরা দেখলাম। এরপরে আমরা জানবো যে তার পরবর্তী আরও ক্ষেত্রে পুতুল নিয়ে কি কি তথ্য রয়েছে, কি কি অনুষ্ঠান রয়েছে।
এবার যেটা আমাদের বলার সেটা হচ্ছে যে ডি কর্মকার সেখান থেকে প্রীতি কাকিমা দেখছেন, কারণ প্রীতি কাকিমার একটি হাতের কাজের অনুষ্ঠান রয়েছে, সে হাতের কাজের অনুষ্ঠানটি আমরা এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির করব। আর আমরা খুব গর্বিত যে আমাদের অনুষ্ঠান দেখছেন বিখ্যাত সাহিত্যিক ইন্দ্রনীল সান্যাল, তিনি আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, আমরা এর জন্য সত্যি খুব গর্ব অনুভব করছি। এর সঙ্গে সুতপা পাল তিনি লিখেছেন ভালো লাগছে অনুষ্ঠান। আমরা সুতপাদিকেও বলবো যে আপনার যে ভালো লাগছে এই জন্যে আমাদেরও ভালো লাগছে এটা জানতে পেরে। একটা কথা একটু আপনাদেরকে বলার যে 1963 সালে শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স এই যে নাটকটি ছিল, সেই নাটকটিকে অবলম্বনে বিদ্যাসাগর যেটি লিখেছিলেন ভ্রান্তিবিলাস, সেই সিনেমাটি পরিচালনা করেছিলেন মনু সেন। উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায় ছাড়াও তারা দ্বৈত ভূমিকায় ছিলেন দুজনেই, উত্তম কুমার এবং ভানু বন্দ্যোপাধ্যায় দুজনেই দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও এই সিনেমাতে অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়। এবং এই সিনেমাতে বেশ কয়েকটি গান ছিল, গানগুলির ভেতরে গানগুলো লিখেছিলেন তিনজন গীতিকার লিখেছিলেন বিধায়ক ভট্টাচার্য, তাছাড়া লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন মজুমদার, কিন্তু সুর দিয়েছিলেন শ্যামল মিত্র। তার মধ্যে একটি গান খুব জনপ্রিয়তা পেয়েছিল, নাচ রে পুতুল নাচ। এই নাচটি একটি পুতুল নাচের মাধ্যমেই দেখানো হয়েছিল সিনেমাতে। আমরা দেখেছিলাম যে অহল্যা, সেই অহল্যার কাহিনী জীবন বৃত্তান্ত বলতে গিয়ে এই সিনেমাতে ব্যবহৃত হয়েছিল, পুতুল নাচটি ব্যবহৃত হয়েছিল। নাচের পুতুল নাচ ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি ব্যবহৃত হয়েছিল। না, আমরা সেই গানটি এখানে শুনবো না। অহল্যা কথাটা আসলে আবার একটি পুতুল নিয়ে কাহিনীর কথা মনে পড়ে যায়। সুজয় ঘোষ মাত্র 14 মিনিট 9 সেকেন্ডের একটি একটি শর্ট ফিল্ম, মাফ করবেন, একটি শর্ট ফিল্ম মানে স্বল্পদৈর্ঘ্যের ছবি বানিয়েছিলেন। সেটি 2015 সালের 20 জুলাই সেটি আমরা দেখেছিলাম এই সিনেমাটি। সেখানেও পুতুলের একটি বিরাট বড় ভূমিকা ছিল, অহল্যা, সিনেমাটির নাম ছিল অহল্যা। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, টোটো রায়চৌধুরী ছাড়াও অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে। সেখানেও অহল্যার কথা বলা হয়েছিল, যদিও সেখানে পুতুল ছিল কিন্তু পুতুল নাচ ছিল না। আবার সেই পুতুল নাচের কথা চলে যাই। পুতুল নাচ আমাদের নিক্কণ সাংস্কৃতিক মেলায় বারে বারে হয়েছে, আর বারে বারে আমাদেরকে সেই পুতুল নাচ দেখিয়েছেন অমরদা দেখিয়েছেন সুদূর কুলতলি থেকে। এখন আমরা জানি ইয়াসের জন্যে সেই কুলতলির খুব খারাপ অবস্থা, তাই আমরা সরাসরি সেখান থেকে সেই পুতুল নাচ দেখতে পাচ্ছি না। যদিও অমরদাকে আমরা আপনাদের সামনে, অমরদা কীভাবে পুতুল নাচ দেখান সেটাকে আপনাদের সামনে আমরা হাজির করছি। আর তার সঙ্গে সঙ্গে আমাদের নিক্কণ সাংস্কৃতিক মেলায় যে পুতুল নাচ হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আসুন আমরা এবার দেখে নিই। নমস্কার, আমি শ্রী অমরেন্দ্রনাথ নস্কর। আমি দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি থানার সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। আমার পিতা বিখ্যাত পুতুল শিল্পী গোবিন্দচন্দ্র নস্কর, তাই খুব ছোট্ট থেকে, শৈশবকাল থেকে বাবার সঙ্গে থেকে পুতুল নাচ শেখার সুযোগ হয়েছিল। তাই আজও পর্যন্ত সেই পুতুল নিয়ে আমাদের সংসার। বর্তমানে মূলত 4 ধরনের পুতুল নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি। প্রথমত ডাঙ্গির পুতুল, দ্বিতীয় সুতোটানা পুতুল, তৃতীয় বেনি পুতুল এবং চতুর্থ ছায়া পুতুল। এই 4 ধরনের পুতুল নিয়ে আমাদের কুলতলি দেবেন্দ্র সরলা পুতুল নাচ গ্রুপ প্রতিষ্ঠিত। আজকে ভার্চুয়াল অনুষ্ঠানে যারা এই পুতুল নাচ দেখার সুযোগ করে দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাই দেখুন আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি। ধন্যবাদ। বুঝতে পারি না গো জোয়ার ভাটার ঘূর্ণি পাকে, একই খেলা গো দয়াল, একই খেলা গো। 2014 সালে স্যার মানে শঙ্খবাবু আমাদের এই মেলায় এসেছিলেন, মেলায় অনুষ্ঠান দেখেছিলেন
বসে প্রতিমা দেবীও তিনি এসেছিলেন, আমরা যাকে মা বলে ডাকতাম, এবং আমরা তার সাথে সোমেশ্বর দাকেও পেয়েছিলাম, সোমেশ্বর ভৌমিক, তিনিও এই পুতুল নাচ দেখেছিলেন বসে। এবং আমরা পরবর্তী ক্ষেত্রে শঙ্খবাবুর একটি কবিতাও দেখেছি যে পুতুল নাচ বলে রয়েছে। আমি জানি না যে এই অনুষ্ঠানের পরে তিনি সেটা লিখেছিলেন কি না, বা তিনি আগেও লিখে থাকতে পারেন। তবে আমাদের এই অনুষ্ঠানে তিনি থাকার জন্যে, এই পুতুল নাচ দেখার জন্য আমরা খুব গর্বিত হয়েছিলাম এবং গর্বিত এখনও। অমরদা 2009 সাল থেকে নিক্কণ সাংস্কৃতিক মেলায় টানা 2018 সাল পর্যন্ত, মাফ করবেন, 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত মোট 11 বছর আমাদের মেলাতে পুতুল নাচ দেখিয়েছেন, সব ধরনের পুতুল নাচ দেখিয়েছেন। কিন্তু এখন আমরা একটু আগে যে ছবিটি দেখলাম, বা আমরা ছবিটাতে আবার ফিরব, সেই ছবিটাতে আমাদের যেটা ছবিতে যাচ্ছি, যে ছবিটা আমরা এখন দেখছি, সেই ছবিটা আমাদের কিন্তু হাওড়ার একটি পুতুল নাচের ছবি, যেটা 2017 সালে আমাদের নিক্কণ সাংস্কৃতিক মেলায় হয়েছিল। এই পুতুল নাচের ছবিটি হাওড়ার পুতুল নাচের রয়েছে। এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে জানবো যে সুদীপ ঘোষ উনি লিখছেন পুতুল সম্পর্কে অনেক কিছু জানতে পারা যাচ্ছে এবং সেটা জেনে খুবই ভালো লাগছে। শম্পা পাল লিখছেন, শম্পা পালের ওখান থেকে লিখেছে সুশ্রুত, যে আমি সুশ্রুত, আমি মায়ের সঙ্গে অনুষ্ঠান দেখছি আর অনুষ্ঠান দেখে অনেক কিছু জানতে পারছি। দেবলাল সিংহ বলছেন খুব ভালো লাগছে, নিক্কণকে অনেক ধন্যবাদ। সঞ্জীব দাও দেখছেন, সঞ্জীব কুমার দে, আমরা সবাইকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু এবারে আমরা আবারও নাচ একটি দেখব, সৌর্যা নিক্কণের নাচ, অনুরাধা পড়োয়ালের কণ্ঠে আমরা গান যেটা রয়েছে, সেই বিখ্যাত গান যেটি নজরুলের সবথেকে জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি অবশ্যই, এবং পুতুল নিয়ে বললে যে গানের কথা আমাদের মনে চলে আসে, সেই নাচটি এবার আমরা দেখব। এখন আমরা একটি বাড়ির ছবি দেখছি। বাড়িটির অনেক ইতিহাস রয়েছে। বাড়িটি মূলত হচ্ছে শোভাবাজার আহারিটোলা অঞ্চলের বাড়ি। এটিকে পুতুল বাড়ি বলা হয়, আমাদের কলকাতার বিখ্যাত পুতুল বাড়ি বা কুখ্যাতও বলতে পারি, কারণ এটিকে ভূতের বাড়ি হিসেবে একটি আলাদা প্রচার রয়েছে। আমরা সত্যি মিথ্যে জানি না, তবে এখানে শোনা যায় যে ছোটোবেলায় মেয়েদেরকে পুতুলের লোভ দেখিয়ে অনেক ধরনের অত্যাচার করা হয়েছে, এগুলো জনশ্রুতি। সেই কথাগুলো আমরা শুনেছি, কোনোটারই আমাদের কাছে সত্যতার কোনো প্রমাণ নেই, কিন্তু এটুকু আমাদের কাছে প্রমাণ আছে, কারণ বাড়িটিতে অনেক ধরনের নোটিশ আমরা দেখেছি, শুনেছি, পেয়েছিও, যার জন্য আমরা বুঝেছি যে পুতুল বাড়ি হিসেবে এটি রয়েছে। এবং এইটার কথা বলতে গিয়ে আমাদের যেটা সবার আগে বলতে হচ্ছে যে পুতুল মানে শুধুই কি ভালো লাগার, শুধুই ভালো কিছু, সেখানে কি খারাপ কিছুই নেই। সেবার পুতুলের খারাপ কিছু দিক আমরা দেখব বা শুনবো, জানবো। এর মধ্যে রজতদা আবার আমাদেরকে লিখেছেন যে মেলার পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন, অশেষ ধন্যবাদ। রজতদাকেও বারবার ধন্যবাদ জানাচ্ছি, এবং রজতদাকে এত বলবার আমাদের আর সত্যি কিছু নেই, কারণ রজতদা ইতিমধ্যেই আমাদের একজন হয়ে গেছেন। তা আমরা পুতুলের খারাপ দিকগুলো জানবার জন্যে এবার চলুন সেগুলো নিয়ে আমাদের সামনে হাজির করছি। আমাদের সঙ্গে হাজির হচ্ছেন সামনে তমাল নিক্কণ, তিনি আমাদেরকে জানাবেন পুতুলের খারাপ কিছু ব্যাপার স্যাপার। আপনাদের অদ্ভুত কিছু পুতুলের কথা শোনাচ্ছি। ব্যাংককের এক মন্দিরে প্লাস্টিকের পুতুলের এক বিরাট সংগ্রহ আছে। থাইল্যান্ডের মানুষ বিশ্বাস করেন মৃত ভ্রূণের আত্মা এই পুতুলের শরীরে বাস করে। তারা মন্দিরে গিয়ে সেই পুতুলগুলোর পুজো করেন। এই পুতুলের স্থানীয় নাম লু থেপ।
মানে শিশু পরী। আবার জাপানের একটি মঠে 40 সেন্টিমিটার লম্বা একটা পুতুল আছে, তার চুল নিয়মিত কাটা হয়, কারণ পুতুলের চুল কাঁধ ছাড়িয়ে হাঁটু অবধি বেড়ে যায়। গত 80 বছর ধরে এই প্রথা চলে আসছে। এই পুতুলের নাম ও কি কু। আর ভুডু পুতুলের কথা হয়তো অনেকেই শুনেছেন। এই পুতুল দিয়ে করা হয় ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু। পুতুলের শরীরে কোনো অংশে, যেমন কানে, পিন ফোটালে বহু দূরে থাকা মানুষ যার ওপর এই জাদু করা হচ্ছে তার কানে অসহ্য ব্যথা শুরু হবে। এইভাবে পেটে পিন ফোটালে শুরু হবে পেটে ব্যথা। ভুডু শব্দের অর্থ হলো আত্মা। পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ, যেমন বেনিনে এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী ধর্ম। আপনারা অ্যানাবেল নামে ভুতুড়ে পুতুলের কথা নিশ্চয়ই শুনেছেন। এই ভয়ঙ্কর পুতুল নিয়ে বহু হাড় কাঁপানো সিনেমা হয়েছে, যেমন বিখ্যাত কনজিউরিং সিরিজের সিনেমা। এডওয়ার্ড ওয়ারেন আর লরাইন ওয়ারেন আমেরিকার প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলে বিশ্ববিখ্যাত। এই ওয়ারেন দম্পতি আমেরিকার বহু ভৌতিক পুতুল নিয়ে তদন্ত করেছিলেন। ওনারা একটা মিউজিয়াম করেছিলেন যেখানে এই পুতুলগুলোকে রাখা হয়েছিল। এবার বলি মেক্সিকোর ব্রাইডাল ড্রেসের এক বিখ্যাত দোকান, যার নাম হচ্ছে লা পপুলার। সেই দোকানের শোকেসে পূর্ণ দৈর্ঘ্যের এক তরুণী পুতুল মডেল হিসাবে দাঁড় করানো আছে। পুতুলটির নাম দোকানের মালিকের মৃত মেয়ের নামে, লা পাসকুয়ালিটা। মালিকের মেয়ের মতো হুবহু দেখতে এই পুতুল এত জীবন্ত, এত নিখুঁত যে 90 বছর ধরে মানুষের বিস্ময় জাগিয়ে চলেছে। অনেক অদ্ভুত ও ভৌতিক ঘটনা আছে এই পুতুল নিয়ে। অনেকে বলেন এটা পুতুল নয়, ওই মেয়েটির মমি। কারণ অত নিখুঁতভাবে কোনো শিল্পী কোনো পুতুল বানাতে পারবে না। তবে 90 বছরের ওপর এত নিখুঁতভাবে কোনো মমিকে কি সংরক্ষণ করা যায়? এখন আমরা দেখছি সেই লা পাসকুয়ালিটা, মেক্সিকোর সেই ছবি, যে পুতুল, সেই পুতুলের ছবি আমরা দেখছি। নীলকান্ত কেদার চট্টোপাধ্যায় শুভকামনা জানিয়েছেন। আমি নীলকান্ত দাকে আমাদের তরফ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা একটা যেটা বলেছিলাম যে আমরা পুতুল বানানো শিখব, তো গতদিনকে আমাদেরকে প্রীতি কাকিমা শিখিয়েছিলেন কাগজ দিয়ে প্রজাপতি বানানো। আজকে সবজি দিয়ে উনি কিছু পুতুল বানানো শেখাবেন। আসুন আমরা এবার সেটাকে দেখে নিই। নমস্কার, আমি প্রীতি নিক্কন। আমি আজকে পাখি পুতুল বানিয়ে দেখাচ্ছি সবজি দিয়ে। আমার তার জন্য লাগছে আলু আর গাজর। আচ্ছা, আলুটাকে আমি চাকু দিয়ে এইভাবে কেটে নিয়েছি 2টা পাশ। তারপরে আলু, গাজর আর গাঁটি কচু। এই যে গাঁটি কচু, আমি এই জাতীয় গাঁটি কচু কিনে এনেছি, যাতে এটা মুখ হবে, এটা বডি হবে। এবার আমি এইটাকে একটুখানি এরকম করে করে জাস্ট আঙুল দিয়েই আমি এরকম করে করে নিয়েছি। এই যে এইভাবে করে করে নিয়েছি, যাতে পাখির মতো সে পাশে। তাই এগুলো এবার আমি একটা লবঙ্গ লাগিয়ে রেখেছি, এটা চোখের জন্য। একটু আঠা নিচ্ছে। এখানে একটা বাচ্চা মুরগি বানাবো। একটা গাজর কেটে নিয়েছি মুরগির ঝুঁটিটার জন্য। এবার আমি এইটাকে একটুখানি, আমি একটা ডাঁটাকে নিয়েছি, ডাঁটা এরকম সাইজ করে কেটে নিয়েছি। এই আলুর ভেতরে বসিয়ে দিলাম, আলুটার ভেতরে ডাঁটাটা বসিয়ে দিলাম। এইবার এই পাশে আমি এই পাখিটাকে বসালাম, আর এই পাশে এই পাশেও ঠিক এরকম ভাবে একটা লবঙ্গ দিয়েছি চোখের জন্য। এইবার ওরা দুজন, এই তেজপাতাগুলোকে আমি কেটে নিয়েছি, একটু গোল করে আঠার সাহায্য নিয়ে একটু গোল করে ছাতার মতন করে নিয়েছি।
তেজপাতাগুলোকে দিয়ে এবার নিচ থেকে দেবো। এই যে আমার পাখি পুতুল রেডি। এখন লকডাউন চলছে, সেই জন্যে অনেকেরই সেভাবে বাইরে বেরোনো থাকছে না, সেই জন্য ঘরে বসে যখন সময় না কাটবে এরকম ধরনের পুতুল বানিয়ে ফেললেই হবে। এখনও যে পুতুলটি দেখছি সেটিও প্রীতিনিক্কনের তৈরি করা ডিমের পুতুল। খাওয়ার আগে যদি এরকমভাবে ডিমটিকে কাউকে পরিবেশন করা যায়, দেখলে তারও ভালো লাগবে, আর তৈরি করবার সময় মনে হয় যে তৈরি করবেন তারও খুব একটা নতুনত্বের স্বাদ লাগবে। ইতিমধ্যে রজত রায় তিনি লিখেছেন, ধন্যবাদ তমালদাকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ তমাল, অনেক নতুন তথ্য শেয়ার করার জন্য। নীলকান্ত কেদার চট্টোপাধ্যায় নীলকান্তদা জানিয়েছেন, পুরুষ মানুষের পুতুলের ব্যাপারে আগ্রহের নতুনত্বে ভালো লাগছে। আবারও বলবো, নীলকান্ত কেদারদা খুব ভালো গান করেন, আমরা তার গানের ফ্যান। আমরাও খুব খুশি যে তারও এই অনুষ্ঠান ভালো লাগছে এটাকে জেনে। তা আমরা এর পরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা যাব। অনুষ্ঠানে একটি গান শুনব, মমতাজ আলী খানের কথা ও সুরে আমাদেরকে খুব ছোট্ট একটি গানের অংশ, যেখানে পুতুল রয়েছে, সেই পুতুলের গানের অংশটি শোনাচ্ছেন সুবীর নিক্কন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়িয়াছ সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়িয়াছ সাই, এই যে দুনিয়া ছায়াবাদী পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। ছায়াবাদী পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। আল্লাহ যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ গো আল্লাহ। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়িয়াছ সাই, এই যে দুনিয়া। নমস্কার। আমাদের এবার আমরা দেখছি ভুডু পুতুল। ভুডু পুতুল যেটার কথা শুনলাম তমাল নিক্কনের কাছ থেকে, সেই ভয়ঙ্কর আফ্রিকান ভুডু পুতুলের কথা শুনলাম। এবার আমরা কবিতাতে চলে যাব। পূজা নিক্কন শোনাচ্ছে কবিতা। নমস্কার, আমি পূজা নিক্কন। কবি জসিমউদ্দিনের পুতুল। পুতুল তুমি, পুতুল ওগো, কাদের খেলা ঘরের ছোট্ট খুকু, কাদের ঘরের ময়না পাখি, সোহাগ করা কাদের আদরটুকু। কার আঁচলের মানিক তুমি, কার চোখেতে কাজল লতা হয়ে, এসেছো এই সোনার দেশে, রামধনুকে রঙের হাসি লয়ে। ভোরবেলাকার শিশির তুমি, কে রেখেছে শিউলি ফুলের পরে, খোকা ভোরের হাসি খানি কে রেখেছে পদ্ম পাতায় ধরে। পুতুল তুমি, মাটির পুতুল, নানা জনের স্নেহের অত্যাচার, হাসি মুখে সইতে পারো আপন পরের তাই ধারণা ধার। তাই তো তুমি পুতুল লয়ে সারাটা দিন খেলাও খেলা ঘরে। তুমি পুতুল, তাই তো পুতুল, খেলার সাথী তোমার স্নেহের বরে। পুতুল আমার সোনার পুতুল, আমি পুতুল হব তোমার বরে। তুমি হবে আমার পুতুল, সারাটা দিন কাটবে আদর করে। তোমায় আমি চাঁদ বলিব, জোছনা দিয়ে মুছিয়ে দিও মুখ। তোমায় আমি বলবো মানিক, মালা হয়ে জড়িয়ে দিও বুক। তুমি আমার উদয় তারা, হাতে পায়ে জ্বলবে সোনার ফুল। তুমি আমার রূপের সাগর, রূপকথা যার খুঁজে পায় না কুল।
আমি তোমার কি হব ভাই পুতুল, আমার রাঙা পুতুল খুকু? ঘুম পাড়ানি মাসি পিসির ঘুমের দেশের ঘুমানিটুকু। নমস্কার। এখন আমরা দেখছি থাঞ্জাভুরের পুতুল। থাঞ্জাভুরের পুতুল আমরা দেখছি, দেখার পরে আমরা চলে যাচ্ছি সিনেমায় পুতুল কি আছে সেগুলো নিয়ে কথা শুনবো শুভ নিক্কনের কাছ থেকে। আমার বিষয় সিনেমায় পুতুল। প্রথমে বলবো রবি কিনাগি পরিচালিত বাংলা সিনেমা পুতুলের প্রতিশোধের কথা। 1998 সালে মুক্তি পাওয়া এই ছবির মুখ্য চরিত্রে ছিলেন রচনা ব্যানার্জি ও সিদ্ধান্ত মহাপাত্র। পরের ছবি খেলার পুতুল, এটি 1981 সালে মুক্তি পেয়েছে। পরিচালনা তরুণ মজুমদার, অভিনয় সৌমিত্রী চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, সত্য বন্দ্যোপাধ্যায় ও তরুণ কুমার। এবারে দুটি শর্ট ফিল্মের কথা বলবো। প্রথমটি হলো ভূত, পরিচালনা দীপশিখা পান্ডা, পরেরটি অসীম দাসের পরিচালনার পুতুল খেলা। এবারে কয়েকটি হিন্দি ছবি নিয়ে কথা বলা যাক। 1957 সালে অমিয় চক্রবর্তী ও নিতিন বসুর পরিচালনায় মুক্তি পায় কাঠপুতলি। পরের ছবির নামও কাঠপুতলি, তবে এটি মুক্তি পেয়েছে 1971 সালে ব্রিজ সদনার পরিচালনায়। মূল চরিত্রে রয়েছেন জিতেন্দ্র ও মমতাজ। পরের ছবি মমকি গুড়িয়া, এটি 1972 সালে মুক্তি পেয়েছে, পরিচালনা মোহন কুমার, অভিনয় রয়েছেন তনুজা, প্রেমনাথ, ওম প্রকাশ, নাজির হোসেন। পরের সিনেমার নাম পাপি গুড়িয়া, 1996 সালে লরেন্স ডিসুজা পরিচালিত। এই সিনেমায় অভিনয় করছেন কারিশ্মা কাপুর, শক্তি কাপুর। এবারের সিনেমায় নাম গুড়িয়া, এটি 1997 সালে মুক্তি পেয়েছে, পরিচালনা গৌতম ঘোষ, আর মুখ্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী ও প্রাণ। পরের সিনেমা কাহিনী গুড়িয়া কি, এটি 2005-এ মুক্তি পেয়েছে, পরিচালনা প্রভাকর শুক্লা। এবারে বলি একটি টিভি সিরিজের কথা। এটির নাম ডল হাউস, যেটি 2018-তে জি5-এ এসেছে। এটির পরিচালনা করছেন সুমন মুখোপাধ্যায়, আর অভিনয় রয়েছেন স্বস্তিকা মুখার্জি, শুভজ্যোতি ভারত ছাড়াও আরো অনেকে। হিন্দি সিনেমার পর এবার বলি ইংরেজি বা বিদেশি সিনেমা নিয়ে। আর ডলস হাউস নামে যে সমস্ত সিনেমা মুক্তি পেয়েছে তার সবকটি একটি বই থেকে অনুপ্রাণিত। বইটির নাম পুভিজম, লিখছেন হেনরিক জোহান ইবসেন। ইংরেজি সিনেমার পুতুল নিয়ে বলছি তো অ্যানাবেলের কথা বলবো না? এখনো পর্যন্ত 3 জন পরিচালকের 3টি সিরিজ রয়েছে অ্যানাবেলের। পরের সিনেমার নাম চাইল্ডস প্লে, এটিও একটি ট্রিলজি। এখানেও 3 জন পরিচালক এক একটি করে সিনেমা পরিচালনা করছেন। এবারে পুতুল নিয়ে সিরিজ ধর্মী ছবির নাম চুকি। এই সিরিজে 4টি সিনেমা রয়েছে। এই সিরিজটি সালসার ধর্মী এবং চাইল্ডস প্লে থেকে অনুপ্রাণিত। পরের সিনেমার নাম টয় স্টোরি, এটিও একটি সিরিজ ধর্মী। এখানে 3 জন পরিচালক 4টি সিনেমা পরিচালনা করছেন। পরের সিনেমা ডেড সাইলেন্স, এটি 2007 সালে জেমস ওয়ান দ্বারা পরিচালিত হরর থ্রিলার ধর্মী সিনেমা। তবে ভাববেন না এখানে শেষ, আরো বহু ছবি রয়েছে পুতুল নিয়ে, সব বলতে গেলে মহাভারত হয়ে যাবে। আমরা এখন দেখছি দুটি পোস্টার একই সঙ্গে, একটি অ্যানাবেলের যেটি একটি বিদেশি ছবি, ইংরেজি ছবি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা খেলার পুতুল এই ছবিটিও আমরা দেখছি। এর সঙ্গে আমরা জানিয়ে রাখবো যে যারা দেখছেন আমরা সত্যি খুব ভালো লাগছে, আমরা সত্যি খুব গর্বিত। মায়া সিংহ রায় তিনি জানিয়েছেন খুব ভালো লাগছে, নিক্কনকে ধন্যবাদ, আমরা দিদিকে ধন্যবাদ জানালাম। শম্পা পাল, পাখি পুতুলটা খুব ভালো লাগলো, আমাদেরও জেনে ভালো লাগলো। দেবলাল সিংহ বলছেন যে অনেক তথ্য ও তথ্যপূর্ণ আজকের বিষয়, অনেক অজানাকে জানলাম। ধন্যবাদ দেবলালদাকে আমাদের তরফ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা। সৈকত রং লিখেছে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। সৈকতকেও ধন্যবাদ, কারণ সৈকত আমাদেরই একজন, সৈকতের ভালো লাগাটা খুব স্বাভাবিক। তবে বাইরের থেকেও যারা দেখছেন নিক্কনের বাইরে, তাদের জন্যে আমাদের কাছে আরও ভালো লাগছে। রজতদা আমাদেরকে আবারও লিখে পাঠিয়েছেন খুব খুব ভালো লাগলো আবৃত্তি। রজতদা আবৃত্তির জগতের লোক, সুতরাং রজতদার ভালো লাগাটা স্বাভাবিক, সেই জন্যে রজতদাকেও আমাদের তরফ থেকে আবারও ধন্যবাদ। যেটা এখানে বলবার যে পরিণত যে ছবিটি আমরা দেখছি, সেই ছবিটিতে একটি গান ছিল, পরিণতা চলচ্চিত্র যেটি রয়েছে সেইখানে অজয় করের যে ছবি, সেই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে প্রণব রায়ের কথায় একটি গান গেয়েছিলেন আরতি মুখোপাধ্যায়, লাজে রাঙা হলো কনে বৌগো, মালা বদল হবে এই রাতে। যেটিতে পুতুল শব্দটি নেই, কিন্তু পুতুলের বিয়ে উপলক্ষে এই গানটি হয়েছিল এবং বহু জায়গায় বহুভাবে বহু বিয়েবাড়ির অনুষ্ঠানে এবং বহু জায়গাতে আমরা এই গানটি, জনপ্রিয় গানটি আমরা শুনি। সেই রকম গান আমরা শুনে ছোটোবেলা থেকে আমাদের বড় হয়েছি। এবারে আমরা সেরকমই একটি গান, কিন্তু সেখানে পুতুল রয়েছে, ছায়াছবিতে পুতুল হিসেবে ব্যবহৃত হয়েছে। তরুণবাবুর ছবি, মানে তরুণ মজুমদারের সিনেমা দাদার কীর্তি, সেই দাদার কীর্তি সিনেমাতে ব্যবহৃত হয়েছে। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়ের, সেইখানে আরতি বন্দ্যোপাধ্যায়ের গলায় আমরা শুনব
এবং নাচও দেখব। নাচছে রাখি নিক্কন। এই গানের মধ্যে যে বড় বউয়ের কথা ছোটোবেলায় বলা আছে সেটি আমরা এই 1980 সালে এই দাদা কীর্তি ছবিটি প্রকাশ পেয়েছিল। এই গানটির সঙ্গে নেচেছিলেন, আমরা সিনেমাতে সবাই দেখেছি, জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। আরও একটি সিনেমার কথা খুব মনে পড়ছে এই কথা বলতে গিয়ে, 1957 সালে নিতেন লাহিড়ী তিনি পরিচালনা করেছিলেন পৃথিবী আমারে চায়। সেই পৃথিবী আমারে চায় ছবিটিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং মালা সিনহা। সেখানে কিন্তু বিধায়ক ভট্টাচার্যের কথায় একটি গান ছিল নীলামালা ছয়ানা। নীলামালা ছয়ানার যে গানটি, এই গানটি সুর কিন্তু পরিবেশন করেছিলেন নচিকেতা ঘোষ। এই গানটির কথাও আমাদের খুব স্মরণ করতে ইচ্ছে করছে। এই সিনেমায় যখন চলচ্চিত্রে পুতুল এই চলছে, সেই চলচ্চিত্রে পুতুলের বিভাগে আমাদের ভীষণ সে কথাটাও বলতে ইচ্ছে করলো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা এগিয়ে যাব আর একটি জনপ্রিয় অনুষ্ঠানের দিকে, যে অনুষ্ঠানটি আমাদের নিক্কন সাংস্কৃতিক মেলায় বহুবার হয়েছে। অনুষ্ঠানটি হচ্ছে মানব পুতুল, যেখানে দুহাত দূর থেকে দাঁড়িয়েও বোঝা যায় না যে সেটি মানুষ না পুতুল, সেরকমই একটি অনুষ্ঠান এবার আপনাদের সামনে আমরা হাজির করব। 2006 সালে প্রথমবার যখন অনুষ্ঠানটি হয়েছিল আমাদের নিক্কন সাংস্কৃতিক মেলায়, আমি মঞ্চের পাশে বসে দেখেছিলাম এবং যে পুরুষ চরিত্রে অভিনয় করেছিলেন তার নাম হচ্ছে জ্ঞানেন্দ্রনাথ পাল। জ্ঞানেন্দ্রনাথ পাল তিনি লাফিয়ে যখন পড়েছিলেন, মাফ করবেন, জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস, উনি লাফিয়ে যখন পড়েছিলেন, পড়ার পরে ওনার পায়ে একটি জায়গা কেটে যায়, কেটে গিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, কিন্তু তবুও অনুষ্ঠান না থামিয়ে উনি টোটাল অনুষ্ঠানটা করে গিয়েছিলেন। আমি পাশ থেকে তাকে ইশারায় বলছিলাম যে অনুষ্ঠান কি তখন বন্ধ রাখবো কি না, কিন্তু উনি বলছিলেন না। আর মহিলা পুতুল যিনি করছেন প্রতুল দাস এবং জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস অনুষ্ঠানটা আপনাদের সামনে হাজির করছেন। আমরা দেখব মানব পুতুল, মালদার বিখ্যাত মানব পুতুল। তার আগে যে তাদের যে টিম লিডার তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম, সেই তার কথা আমরা শুনে নেব। তাদের টিম লিডারের নাম হচ্ছে সন্দীপন রায়। মালদা থেকে সন্দীপন দা আমাদেরকে কিছু কথা শোনাবেন, তারপরে তাদের গ্রুপের নাচ আমরা দেখব। নাচটি অবশ্য আমাদের পরবর্তী ক্ষেত্রে যখন মেলায় এসেছিল মানব পুতুল, সেই তখনকার নাচ 2012 সালের।
জাগরণী লোকশিল্প সংস্থার মানব পুতুল নাচের আমি টিম লিডার শ্রী সন্দীপন রায়। যেহেতু আমরা করোনার কারণে আমরা সশরীরে আপনাদের কাছে পৌঁছাতে পারছি না, প্রোগ্রাম দেখাতে পারছি না, তার জন্য নিক্কনের সহযোগিতায় ভিডিওর মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলো দেখতে পারবেন। নমস্কার নমস্কার নমস্কার। উপস্থিত ভদ্রমণ্ডলী এবং আমার ছোট ছোট ভাই বোনদেরকে জানাই এখানে যে অনুষ্ঠানটিতে দেখলেন পুরুষের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন সেই জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস তিনি আর আমাদের মধ্যে নেই। আজ থেকে বছর চারেক আগে মালদায় যে আম হয় সেই আম গাছে উঠে উনি আম পাড়তে গিয়েছিলেন এবং পড়ে যাওয়ার পরে তার মৃত্যু ঘটে এবং তার বছরখানেক বাদে তার স্ত্রীও তার এই দুঃখ বেদনা সহ্য করতে না পেরে তিনিও আত্মহত্যা করেন। তার দুই ছেলে রয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আমাদের এখন যে ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি, যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এখন, সেটি কিন্তু পুতুল নাচেরই ছবি, মানব পুতুলেরই ছবি, কিন্তু সেটি হচ্ছে বীরভূমের মানব পুতুল নাচ। সেটি আমাদের 2017 নিক্কন সাংস্কৃতিক মেলায় এসেছিল, বীরভূম থেকে আমাদের মানব পুতুল নাচ। এবার আমাদের যে নাচে আমরা যাব, গান শুনবো একটি 1958 সালে শ্যামল মিত্রের সুরে গৌরীপ্রসন্ন, সুর নচিকেতা ঘোষ এবং কথা হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদার এবং গায়ক শ্যামল মিত্র। পুতুল নিয়ে যখনই যেখানে কথা হয়েছে তখনই কিন্তু এই গানটি ফিরে ফিরে এসছে। ভানু পেল লটারি 1958 সালে এই ছবিটি প্রকাশিত হয়েছিল, মানে রিলিজ হয়েছিল আর কি। সেই সিনেমাটির গান, জনপ্রিয়তম গান। আসুন আমরা এবার সেটা শুনবো শম্পা নিক্কনের কণ্ঠে, কারণ পুতুল নিয়ে কথা হলে এই গান থাকবে না, এটা হতেই পারে না। সেই গানের কথা এবার আমরা আসুন শুনে নিই। Thank you.
আমরা সম্পানিকনের গান শুনলাম। ইতিমধ্যে আমাদের তমালদা লিখে পাঠিয়েছেন যে সুবিদ্যার উদাত্ত কণ্ঠের গান অনুষ্ঠানের একটা চমক, পূজার আবৃত্তিও ভালো লাগলো। গানের আর একটা বিশেষ চমক আছে, তমালদাকে বলবো অপেক্ষা করতে, গানের আরও একটি চমক রয়েছে। দ্বিতীয় আমি যার কথা বলবো পাপিয়া পাল, খুব সুন্দর লাগছে দেখতে। প্রীতি চক্রবর্তী, তার ফোন ভালো হয়ে গেছে, তিনি আবার প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, ভালো লাগছে। দীপালি বড়ুয়া, দীপালিদি একটা হাততালি ইমোজি দিয়েছেন, আমাদেরও খুব ভালো লাগছে। শম্পা পাল লিখেছেন নাচও ভালো লাগলো, নাচ ভালো লেগেছে তার। সঞ্চিতা মিত্রদেব, সঞ্চিতা ভালো লাগছে অনুষ্ঠান, লিখেছে দারুণ। আমরা দেখতে পাচ্ছি যে সুবীর পাল লিখেছেন নাচ গান আবৃত্তি তথ্য সমৃদ্ধ প্রোগ্রাম অত্যন্ত ভালো লাগছে। শম্পা পাল একটা থামস আপের ইমোজি দিয়েছেন। আমরা সবাইকে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে রয়েছেন, অনুষ্ঠান দেখছেন। সেখানে আমরা খুব আমাদের ভালো লাগছে এটাকে জানতে পেরে। আবারও আমরা মূল অনুষ্ঠানের দিকে আমরা যাচ্ছি। বলেছি যে আরও চমক রয়েছে আমাদের, এবং শেষ অনুষ্ঠানটি একটি চমক দিয়েই শেষ হবে। ক্ষীরের পুতুলের ছবি আমরা এখন দেখলাম, ক্ষীরের পুতুলের ছবিটা আবার আমরা দেখব, দেখে আমরা শুনব আমাদের সাহিত্যে পুতুল কীভাবে এসছে। ক্ষীরের পুতুল দেখে আমরা বুঝেই গেছি যে পরের বিষয়টা হচ্ছে সাহিত্য, সেই সাহিত্যে কীভাবে আমাদের পুতুল এসছে। আসুন আমরা শুনে নিই সিজার নিক্কনের কাছ থেকে। বিশ্ব সাহিত্যে পুতুল কিভাবে এসেছে বা পুতুল নিয়ে লেখার কথা বলতে গেলে দু চার কথায় বলা সম্ভব নয়, মহাভারত হয়ে যাবে বলতে বসলে, ঘন্টার পর ঘন্টা লেগে যায়। কারণ পুতুল নিয়ে এত লেখা হয়েছে যে আমাদের কল্পনার বাইরে। হেনরি কিপসন বলে যিনি বিখ্যাত নাট্যকার, তার সবচেয়ে বিখ্যাত নাটকটাই হচ্ছে ডলস হাউস, যেখানে এক নারী স্বাধীনতার কথা বলা হয়েছে যে একটা মেয়েকে কিভাবে পুতুলের মতন ব্যবহার করা হচ্ছে। আবার সেখান থেকে আমরা যদি দেখি পিনোকিওর সেই গল্প, সেই বিখ্যাত গল্প যেখানে মিথ্যে কথা বললেই ও নাকটা লম্বা হতে শুরু করে, সেও তো পুতুলের গল্প। আবার পুতুলকে ভূত হিসেবেও বহু গল্পে ব্যবহার করা হয়েছে। দ্য মাঙ্কি বলে স্টিফেন কিংয়ের একটি গল্পের কথা মনে পড়ছে, যেখানে একটা খেলনা পুতুল বাঁদরের, যে একবার করে ক্ল্যাপ করলে হাততালি দিলে পরে একজন মারা যাচ্ছে। এছাড়া আরও প্রচুর ভূতের গল্প লেখা হয়েছে। এমনকি দ্য স্টেডিফাস্ট টিন সোলজার বলে যেটা লিখেছেন হ্যান্স অ্যান্ডারসনের সেই বিখ্যাত রূপকথার গল্প, সেও তো কালজয়ী। ফলে পুতুল নানাভাবে এসেছে। আমাদের বাংলা সাহিত্যের দিকে তাকালেও দেখি পুতুল নিয়ে গল্পের ছড়াছড়ি। অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ক্ষীরের পুতুল, আবার মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন পুতুল নাচের ইতিকথা। এগুলো সবই তো কালজয়ী লেখা, আমরা অনেকেই পড়েছি, যারা পড়িনি তারা নাম শুনেছি বা কাহিনী তো জানি। এছাড়াও আরও যদি দেখা যায় যে পুতুল নিয়ে নানা রকমের লেখা হয়েছে, যেমন বুদ্ধদেব বসুর একটা প্রবন্ধের বইয়ের নামই হচ্ছে কালের পুতুল, যেখানে উনি সমসাময়িক তার লেখকদের নিয়ে, কবিদের নিয়ে আলোচনা করেছেন। সে 1946 সালে বইটা বেরিয়েছে, আজও বইটি সমান জনপ্রিয়। তাছাড়া পুতুল নিয়ে আরও নানা রকম ভূতের গল্প বাংলাতেও লেখা হয়েছে। আলাদা করে বলতে হয় সত্যজিৎ রায়ের ভূতর কথা, যেখানে একটা ভেন্ট্রিলোকুইজমের একটা পুতুল কিভাবে যেন একটা তার ভিতর ভর করে আরেকজনের আত্মা। তো পুতুল নানাভাবে এসছে বিশ্ব সাহিত্যে এবং বাংলা সাহিত্যে, এবং সেটা নানাভাবে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন লেখকেরা। এমনকি আমি নিজেও একটি উপন্যাস লিখেছি, তা প্রায় বছর 8-9 আগে, তার নাম পুতুল খেলা। সেখানেও পুতুলের ব্যবহারটাকে করা হয়েছে, সরাসরি পুতুল নেই, কিন্তু একজন মানুষকে কিভাবে পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে দেখিয়েছি। তো পুতুল একটা বিশাল বিষয়, এবং আমার বিশ্বাস আগামী দিনেও বিশ্ব সাহিত্যে প্রচুর লেখা হবে পুতুল নিয়ে। আমরা দেখছি এখন সিজার বাগচির পুতুল খেলা। ও যেটা বললো ও নিজের লেখা উপন্যাস, সেটির কথা। এর সঙ্গে সঙ্গে সিজার বাগচি সম্ভবত 1912 সালে সিজার নিক্কন, তার একটি লেখা ছিল নীল আলো ঝিঝি শব্দ। নীল আলো ঝিঝি শব্দ এই একটি জনপ্রিয় গল্প, এই সম্ভবত 2012 সালে ও লিখেছিল। সেখানে কিন্তু পুতুলকে নিয়েই গল্পটি লেখা হয়েছিল, অদ্ভুত ধরনের পুতুলের সেই কাহিনী ছিল।
সেটার কথাও খুব মনে পড়ে গেল। আমরা রজতদা লিখেছেন, খুব আনন্দ পেলাম আপনার সাথে গাইলাম, মানে শম্পার সাথে গিয়েছে, শম্পা নিক্কনের সঙ্গে রজতদাও গিয়েছে, খুব জনপ্রিয় গান। রজতদাকে আমাদের তরফ থেকে আবারও বলবো যে আপনি আমাদের একজন, নিশ্চয়ই আমাদের যে কোনো অনুষ্ঠানে আপনি সামিল হবেন, থাকবেন, এটাই আমাদের আশা। শম্পা পালও তার কথা আবার জানিয়েছেন। এবারে আমরা কিন্তু একটি গান শুনব। আমরা ইতিমধ্যে আলিপুরদুয়ারের হাতের কাজ দেখেছি, কিন্তু এবার আমরা দার্জিলিং জেলার আমাদের একজন খুদে বলবো না, মাঝারি বয়সী একজন শিল্পীর কণ্ঠে গান শুনব, নায়েশা সিংহ। কিন্তু আকারে সে ছোটো হলেও বড় বড় শিল্পীদের কান সে কাটতে পারে। স্বয়ং সরস্বতী তার গলায় রয়েছে। বহু অনুষ্ঠান সে করে আসছে সারা ভারতবর্ষের বিভিন্ন দিকে গিয়ে। তার জনপ্রিয়তা ভীষণ রকমভাবে রয়েছে। তার গান শুনলে নিজেদের মন ভালো হয়ে যায়। পুতুল নিয়ে একটি গান সে আমাদেরকে শোনাবে। আসুন আমরা শুনে নিই। দেবলালদার সুযোগ্য মেয়ে নায়েশা সিংহ, সে দেবলাল সিংহের মেয়ে, সেই নায়েশা সিংহের গান আমরা শুনব। নমস্কার, আমি নায়েশা সিংহ। আমি দার্জিলিং জেলার শিলিগুড়ি থেকে একটি সঙ্গীত পরিবেশন করছি। আজ পুতুলের দিবাস, কাল পুতুলের বিয়া, পুতুলে যাবে শ্বশুর বাড়ি মুকুট মাথা দিয়া। কাল পুতুলের বিয়া, আজ পুতুলের দিবাস, কাল পুতুলের বিয়া, পুতুলে যাবে শ্বশুর বাড়ি মুকুট মাথা দিয়া। কাল পুতুলের বিয়া, নাও সাজে নাই ওর সাজে আরো সাজে নাইয়া, নাও সাজে নাই ওর সাজে আরো সাজে নাইয়া। কোমর বেকা বুড়ি সাজে লাঠি হাতে নিয়া। কোমর বেকা বুড়ি সাজে লাঠি হাতে নিয়া। কাল পুতুলের বিয়া, আজ পুতুলের দিবাস, কাল পুতুলের বিয়া, পুতুল যাবে শ্বশুর বাড়ি মুকুট মাথা দিয়া। কাল পুতুলের বিয়া। উলু উলু মান্দারের ফুল, উলু উলু মান্দারের ফুল, ময়নার বাড়ি কত দূর, যাও ডাঙা রংপুর, ময়না আসিল ঘামিয়া। ছাতা ধরো টানিয়া, ছাতার উপর লাল গামছা, সোনা রূপা তামসা। আরো কোমর বেকা বুড়ি নাচে ঘুমরা পায় দিয়া। কোমর বেকা, আরো কোমর বেকা বুড়ি নাচে ঘুমরা পায় দিয়া। কাল পুতুলের বিয়া, কাল পুতুলের দিবাস, কাল পুতুলের বিয়া, পুতুল যাবে শ্বশুর বাড়ি মুকুট মাথা দিয়া। কাল পুতুলের বিয়া। অনেক বড় হোক নায়েশা, অনেক বড় হোক, এই প্রার্থনা নিক্কনের তরফ থেকে। আমরা এখন গুজরাটি পুতুলের ছবি দেখছি। এরপরে আমরা শেষ অনুষ্ঠানের দিকে চলে যাব, কিন্তু এই গানটা শুনতে শুনতে আরও দুটো গানের কথা খুব মনে পড়ছে। পুতুলের বিয়ের গান হিসাবে আরতি মুখোপাধ্যায় আরও একটি খুব বিখ্যাত গান রয়েছে, আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি, এই গানটি। আর যদিও বিয়ের গানের সঙ্গে একদমই সম্পর্কযুক্ত নয়, কিন্তু বিয়ের সাথে ভালোবাসার যেহেতু সম্পর্ক রয়েছে, উত্তম মণ্ডলের একটা খুব জনপ্রিয় গান রয়েছে, ও সখীরে ভালোবাসা পুতুল খেলা নয়। এই গানটি খুব জনপ্রিয় গান, আমরা সেই গানটিকেও এই আমাদের অনুষ্ঠানে স্মরণ করলাম। এবার ভেন্ট্রিলোকুইজম, যেটার কথা আমাদের গল্পে সিজার নিক্কন বলল, ভেন্ট্রিলোকুইজমের কথা, সেই অনুষ্ঠানটি এবার আমরা দেখব। আমাদের শেষ অনুষ্ঠান হিসাবেই এটি রয়েছে। গৌতম অধিকারী, তিনি উত্তর 24 পরগনা থেকে আমাদেরকে এই অনুষ্ঠানটি দেখাবেন। বারাসাত, উত্তর 24 পরগনা। আমরা দক্ষিণ 24 পরগনার কুলতলির পুতুল নাচ দেখলাম, মালদার মানব পুতুল নাচ দেখলাম। দার্জিলিং জেলার তরফ থেকে একটি গানকেও আমরা এই অনুষ্ঠানে পরিবেশন করলাম। এবার আমাদের রয়েছে
উত্তর 24 পরগনার পালা। গৌতমদা হাজির হচ্ছেন আপনাদের সামনে একটি নয় দুটি পুতুল নিয়ে, কথা বলা পুতুল, যেটিকে আমরা জানি একটি বিশেষ পারদর্শিতা লাগে অনুষ্ঠান করতে গেলে। আসুন এবার আমরা সেটিকে দেখে নিই। নমস্কার, সবাইকে নমস্কার বলে দাও। সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি। এই অনুষ্ঠানটা সম্পূর্ণ নিক্কো অঙ্গনের পক্ষ থেকে করা হচ্ছে। প্রত্যেককে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, বলছি যে তোমার নাম কি? টোটো। তোমার নাম? আমার নাম হলো গৌতম অধিকারী। আচ্ছা টোটো, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2? বাহ 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 বাহ, ক্লাস 2। ক্লাস 2? বাহ 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 বাহ, ক্লাস 2। আচ্ছা বলছি যে তুমি ছড়া জানো? অল্প 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 শোনাও, সঙ্গে সঙ্গে শুনিয়ে দাও। টুইঙ্কেল টুইঙ্কেল, বাহ, লিটল স্টার, আচ্ছা, হাউ আই ওয়ান্ডার, হাউ আই ওয়ান্ডার হান্টিং ওয়ার্ল্ড, বাহ। তারপরে আপ অ্যাবাভ দ্য অলসো হয়, আচ্ছা। তারপরে লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, অলরাইট 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 অলরাইট। ডু ইউ নো বেঙ্গলি? আই নো বেঙ্গলি। ও বাংলাও জানে। আচ্ছা বলছি তুমি একটা বাংলা ছড়া শুনিয়ে দাও। ছড়া? বাংলা ছড়া বলো। তাঁতির বাড়ি এগের অসা, আচ্ছা, কোলা ছা, বাহ 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 বাহ। বাসা থেকে কেউ না নয়, ও আচ্ছা আচ্ছা। কেন? চারিদিকে পড়ো না, ও আচ্ছা 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 আচ্ছা। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কিন্তু বাসা থেকে কেউ বেরোবেন না, তাহলে পড়ো না, আচ্ছা আচ্ছা। আর সকালবেলা কি হবে? মাস্ক পরে বেরোবেন, অবশ্যই অবশ্যই। আর যদি গাড়ি নিয়ে বেরোন, গাড়ি নিয়ে বেরোলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, ও ভুলবেন না, হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স নিতে ভুলবেন না। আর যদি মোটর বাইক চালায় অবশ্যই হেলমেট পরবেন, ভুলবেন না, হ্যাঁ, ভুলবেন না। আর কি বলবে? নেশা করে গাড়ি চালাবেন না, বাহ 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 বাহ, নেশা করে গাড়ি চালাবেন না। আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক নিতে ভুলবেন না, হ্যাঁ। মাস্ক কোথায় পড়বে? নাকের ওপরে, নাকের নিচে না, হ্যাঁ, নাকের নিচে না, নাকের ওপরে পড়বেন। আচ্ছা তুমি আবার আর একটা ছড়া ছড়ে দাও, অঙ্ক। হ্যাঁ, আচ্ছা ধরো তোমাকে যে 4টে রুটি আছে, ঠিক আছে, হ্যাঁ, 4টে রুটি আমাকে দিয়ে দিলে, তোমার যে কি থাকলো? তরকারি। এটা না তুমি বুঝতে পারছো না। ধরো তোমার কাছে 4টে রুটি আছে, ঠিক আছে, 4টে রুটি আমাকে দিয়ে দিলে, তোমার কাছে কি থাকলো? থালা। ঠিক হলো? হ্যাঁ, একদম ঠিক আছে। এই ভাইকে ডাকবো, ও ভাইকে ডাকবো, আচ্ছা 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 আচ্ছা। ভাই, এই যে ভাই চলে এসছে, বাহ 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 বাহ। এ লুকিয়ে পড়ছে কেন? লুকিয়ে পড়বে না, ভাই চলে এসছে। বলছি ভালো আছো? বাহ 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 বাহ। বলছি তুমি বাজারে গেছিলে? বাহ 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 বাহ। মাস্ক পরে গেছিলে? বাহ বাহ বাহ। এখন নেই। আপনারা যারা দেখছেন অবশ্যই মাস্ক পরবেন। আর কি? সোশ্যাল ডিস্টেন্স। তারপরে বাড়িতে এসে সাবান দিয়ে হাত ধোবেন, আচ্ছা, সাবান দিয়ে হাত ধোবেন, ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটা সম্পূর্ণ নিক্কনের পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, ভুলবেন না। আর এটা সরক্ষেপণ পদ্ধতি, এটা মুখের একটা বিশেষ পদ্ধতি হচ্ছে, সেইভাবেই করা হয়। আপনারা যারা দেখছেন তাদের বলি, এটা কোনো মন্ত্রতন্ত্র কিছু না, যিনি করছেন তিনিই করেন, কিন্তু তার এটা দীর্ঘ 5-7 বছর 10 বছর না হলে এই প্রশিক্ষণ সম্পূর্ণ হয় না। সবাই ভালো থাকবেন, সবাই খুশিতে থাকবেন, আর যেভাবেই হোক মানুষের মনে হাসি ফোটাবেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তুমি বলো, তুমি নমস্কার বলো, নমস্কার, বা তুমি বলো নমস্কার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই খুশিতে থাকবেন, ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন গৌতম দা, আপনাকে আমাদের নিক্কনের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। তা অনুষ্ঠানে আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন আমরা যে ছবিটা দেখব, ছবিটা রয়েছে হচ্ছে আমাদের ঝুলনের ছবি। তাই আমি বলবো ছবিটা ঝুলনের ছবি, কারণ আমাদের যাদের বয়স মোটামুটি 42-45-এর কাছাকাছি বা তার উপরে, তাদের জীবনে ছোটোবেলাটা অবশ্যই ঝুলনকে নিয়ে কেটেছে। এখনও ঝুলন হয়,
আমরা হয়তো কোথাও কোথাও দেখতেও পাই, কিন্তু তখন ঝুলনটা বঙ্গজীবনের অঙ্গ ছিল। কারণ তখন এখন হাতে হাতে যে মোবাইল নিয়ে পুতুল খেলার মতো খেলে ছেলেরা, ছোটরা বড়রা সবাই, সেই ধরনের ব্যাপার তো ছিল না। তখন সারা বছর ধরে অপেক্ষা থাকতো পুতুল এই একটা সময় গিয়ে ছেলে মেয়ে একাকার হয়ে গিয়ে পুতুল নিয়ে খেলবার মতো অবস্থাটায়। তা ইতিমধ্যে আমাদেরকে যারা জানিয়েছেন প্রীতি পুতুল নিয়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম। বাহ, প্রীতি কাকিমাকে আমাদের তরফ থেকেও ধন্যবাদ। রজত রায়, আহা, মন ভরে গেল, আমাদেরও মন ভরে গেছে, আপনাদের ভালো লেগেছে জেনে। প্রীতি কাকিমা যে গাইছে তাকেও পুতুলের মতো দেখতে। নায়েশাকে বলবো, নায়েশা তোমার জন্য একটা কমপ্লিমেন্ট এসছে যে তোমাকেও দেখতে পুতুলের মতো, এটা জানিয়েছে। শুধু তাই না, রূপে গুণে দুয়েই তুমি ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট, তুমি এগিয়ে চলো, অনেক বড় হবে, এই প্রার্থনা আমাদের রয়েছে। তমালদা লিখেছেন, বাহ, ভেন্টিলোকুইজম আমায় টানত, সেটাকেই আবার মনে করালো আর কি, সেটাকে জেনে আমাদের ভালো লাগলো। এবার একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এই ঝুলনের অনুষ্ঠানও দেখা আমাদের হয়ে গেল, ঘান্নাড়া বুড়ো থেকে সব কিছু আমাদেরকে মনে পড়ে গেল। আর ডিম দিয়েও একসময় অনেক পুতুল তৈরি হতো, ডিমের খোলা দিয়ে আর কি, সেই খোলার ভিতরে চুল টুল লাগিয়ে আমাদের ছোটোবেলায় আমরা এক ধরনের পুতুল তৈরি করতাম। এবং আমাদের তখন স্কুলে আমাদের পড়াশোনার সময় যে বয়সটার কথা বললাম, হাতের কাজের একটা অংশই থাকতো স্কুলে, সেই সময় এই ধরনের পুতুল বানিয়ে স্কুলে দেখানোর একটা ব্যাপার চল ছিল। তা আমাদের এই অনুষ্ঠান পরিচালনার মূল দায়িত্বে ছিল হচ্ছে শুভ নিক্কণ। সে যেহেতু অনুষ্ঠান করেছে আমি তাকে আর ডাকছি না, কিন্তু বাকি আরও যে দুজন আমাদের সাথে অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকে আমি বলবো যে আমাদের সঙ্গে আসতে। সুশ্রুত তার মধ্যে বলেছে, আমার কথা পুতুল দেখে মজা লাগলো, ও আমার কথা বলা পুতুল দেখে খুব মজা লাগলো। সুশ্রুতের কথা বলা পুতুল দেখে খুব মজা লেগেছে। যাক, তোমার মতো আরও যারা দেখছে, যাদের এই কথা বলা পুতুল দেখে মজা লেগেছে, তাদেরকে জন্য আমাদেরও ভালো লাগবে জেনে। আমাদের এই মেলাতে অনেকবার আমাদের এই কথা বলা পুতুল এসেছে, বিশেষ করে আমাদের সঙ্গে বিশ্বনাথ মিত্র, বিশ্বনাথ হিসেবে যাকে আমরা চিনি, তিনি আমাদের অনুষ্ঠানগুলো বেশি করেছেন। আমরা নিক্কনের তরফ থেকে এই গৌতম দার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য আমরা স্মরণ করছি বিশ্বনাথ দাকে। বিশ্বনাথ দা ছিলেন বলে আমরা, বিশ্বনাথ দা এখানে নেই, বিশ্বনাথ দা অনেক দূরে রয়েছেন এবং সেখানে থেকে একটু টেকনিক্যাল অসুবিধার জন্য বিশ্বনাথ দা আমাদের আজকে অনুষ্ঠানে হাজির হতে পারবেন না বলে জানিয়েছিলেন। তা সেই জন্যে বিশ্বনাথ দাই তখন যোগাযোগ করিয়ে দেন গৌতম দার সাথে। গৌতম অধিকারী আজকে আমাদের যিনি কথা বলা পুতুলকে নিয়ে হাজির হলেন। আমরা একদম শেষ অনুষ্ঠানে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করবার পর্যায়ে চলে এসেছি। আমি প্রথমে বলবো যে আমাদের অনুষ্ঠান পরিচালনায় যে আরও দুজন সহযোগী ছিল, জয়ন্ত নিক্কণ আমার পাশে, আমার জয়ন্ত নিক্কণকে আমার সঙ্গে আসবার জন্যে। জয়ন্ত নিক্কণ ছিলেন, আর একজনও ছিলেন, তিনি হচ্ছেন অনিল নিক্কণ। এই অনিল নিক্কণ তিনি আমার সঙ্গে ছিলেন। এরা ছিলেন বলেই বুঝতে পেরেছেন এই অনুষ্ঠান আমরা তো স্টুডিওতে করছি না, নিক্কনের মধ্যেই আমরা অনুষ্ঠানটা করছি। কিন্তু শুভ নিক্কণ, মানে আমরা যাকে সবাই চিনি পাপাই বলে, যার পারফেক্ট স্টুডিও রয়েছে, সে সঙ্গে ছিল বলেই আমরা এইভাবে এই অনুষ্ঠানটা করতে পারলাম। সে না থাকলে এবং পারফেক্ট স্টুডিও যদি আমাদের সঙ্গে সাথ না দিত, তাহলে আমরা কিছুতেই এইভাবে অনুষ্ঠানটা করতে পারতাম না। আমরা নিক্কনের তরফ থেকে পারফেক্ট স্টুডিওর কাছে কৃতজ্ঞতা জানালাম এবং সব মিলে যারা দেখলেন এবং আরও সঙ্গে থাকলেন তাদের সবাইকে আমরা আমাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও নমস্কার জানিয়ে আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করছি। নিক্কন জানা অজানা সংসারে আবার যদি সব কিছু ঠিকমতো থাকে, তাহলে আগামী 15 দিন বাদে আবার কোনো একটা বিষয় নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সবাইকে আমাদের তরফ থেকে, নিক্কনের এই জানা অজানা সংসারের তরফ থেকে নমস্কার, ধন্যবাদ।